স্বাগত জানাই সকলকে। তো দেখো, এর আগের ভিডিওতে আমি 155 পাতা পর্যন্ত অঙ্কগুলির সমাধান করিয়েছিলাম। আজ এই ভিডিওতে আমি 156 পাতা থেকে অঙ্কগুলির সমাধান শুরু করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2012 সালের ক্যালেন্ডারটি দেওয়া আছে। এরপরে এখানে বলেছে ক্যালেন্ডারের নিচের দিনগুলি সবুজ কালিতে দাগ দিই। তাহলে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এরকম কয়েকটা ডেট দেওয়া আছে, সেগুলো তোমরা গোল দাগ দেবে এবং সবুজ কালিতে দেবে। তাহলে 23শে জানুয়ারি কোনটা? জানুয়ারি মাসে এখানে তোমার 23 তারিখটা গোল দাগ দিয়ে দেবে। তারপর 26শে জানুয়ারি, 26শে জানুয়ারিটা তোমরা গোল দাগ দিয়ে দেবে। তারপর কত আছে? 29শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। কেন এটা 29শে শেষ হয়েছে? কারণ 2012 সালটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার কী সেটা পরে বলছি। তারপরে দেখো 4 মার্চ, তাহলে মার্চ মাসের 4 তারিখ। ঠিক আছে, তারপর কি আছে? 15ই এপ্রিল, এপ্রিল মাসের 15 তারিখটা গোল দাগ দেবে। তারপর 1 মে, মানে মে মাসের 1 তারিখ। মে মাসের 1 তারিখ। তারপর কি আছে? যে মে মাসের 1 তারিখ হলো। এবার 5ই জুন, 5ই জুন, 5 জুনের 5 তারিখ। ঠিক আছে, 5ই জুন। তারপর তাহলে জুন মাসের 5 তারিখ হলো। এবার কি? জুলাই মাসের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ। তারপর তোমার দেওয়া আছে 15ই আগস্ট, আগস্ট মাসে 15 তারিখ, আগস্ট মাসের 15 তারিখ দাগ দিলাম। তারপর 5ই সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 5 তারিখ। এরমভাবে তোমরা দেখে দেখে দাগ দেবে। ঠিক আছে, 2 অক্টোবর, 2 অক্টোবর। তারপর 14ই নভেম্বর, নভেম্বর মাসের 14 তারিখ। তারপর কত আছে? ডিসেম্বর মাসের 25 তারিখ, তাই তো? ডিসেম্বরের 25। তাহলে হয়ে গেল। এবার নিচে কি বলেছে? যে 19শে অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত গ্রামের বাড়িতে খুব মজা করেছি। ক্যালেন্ডার থেকে পাই 19শে অক্টোবর ড্যাশ বার। তাহলে 19শে অক্টোবর কী বার? দেখো এখানে 19 তারিখটা হচ্ছে তোমার ফ্রাইডে পড়ছে, মানে শুক্রবার। ঠিক আছে, তাহলে 19শে অক্টোবর হচ্ছে শুক্রবার। শুক্রবার, শুক্রবার তো লেখাই ছিল। এবার 27শে অক্টোবর, 27শে অক্টোবর কত আছে? দেখো 27শে অক্টোবর হচ্ছে শনিবার। ঠিক আছে, এবার আমরা মোট 9 দিন গ্রামের বাড়িতে ছিলাম। 5 বছরের ক্যালেন্ডার দেখি ও ফাঁকা করে দিন সংখ্যা বসাই। তাহলে 2008 সালে জানুয়ারি মাসটা, দেখো 2008 সালটা যেহেতু লিপ ইয়ার, সেই জন্য ফেব্রুয়ারি মাসটা 29 দিনে শেষ হয়েছে। লিপ ইয়ারে হয়, আমরা জানি সাধারণত 1 বছর সমান 365 দিন, আর লিপ ইয়ারগুলিতে একদিন বেড়ে যায়, মানে 366 দিনে ওই বছরটা শেষ হয়। ঠিক আছে, আর কোন মাসে ওই একটা দিন বাড়ে? ফেব্রুয়ারি মাসে বাড়ে। সেখানে ফেব্রুয়ারি মাসটা কখনো 28 দিন হয়, কখনো 29 দিন হয়। তাহলে যে সালগুলি লিপ ইয়ার সেইগুলো ফেব্রুয়ারি মাসটা 29 দিনে শেষ হবে। আর লিপ ইয়ার যে সালগুলি সেইগুলো দেখবে, যদি যেমন 2008, 2008কে যদি 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে বলবে 2008 সালটা লিপ ইয়ার। আর যদি এভাবে থাকে দুয়ের গায়ে, মানে শেষের অঙ্ক দুটো যদি শূন্য থাকে তাহলে তোমরা তখন ভাগ করবে 400 দিয়ে। তাহলে শেষের অঙ্ক দুটো যদি শূন্য থাকে তাহলে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগফলটা আসে এবং ভাগশেষ যদি শূন্য আসে, মানে ভাগটা যদি মিলে যায়, তাহলে বলবে যে সেই সালটি লিপ ইয়ার। আর যখন শূন্য থাকবে না তখন সেই সালগুলিকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগটা মিলে যায় বা ভাগশেষ যদি শূন্য আসে, ঠিক আছে, মানে 4 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে বলবে সেই সালটি হচ্ছে লিপ ইয়ার। বোঝা গেল? তাহলে এই ফেব্রুয়ারি মাসের 29 দিনে শেষ হচ্ছে। এবার মার্চ মাসটা কত দিনে শেষ হচ্ছে? দেখো এটা একটা গুনবার নিয়ম আছে, এখানে দেখতে পাবে। এই দেখো, এই যে এখানে তোমার একটা হাত আছে, ডান হাত মুষ্টিবদ্ধ করেছে মুঠো করে,
দেখো উঁচু যেগুলো সেগুলো হচ্ছে 31, আর নিচু যেগুলো সেগুলো হচ্ছে 30। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে শুধুমাত্র 28 বা 29 দিন হয়। তাহলে জানুয়ারি মাসটা প্রথমে উঁচুতে শুরু হয়েছে, তাহলে জানুয়ারি মাসটা যেহেতু উঁচুতে শুরু হয়েছে তাহলে 31 দিনে জানুয়ারি মাস শেষ হবে। আর ফেব্রুয়ারি মাসটা কি 28 বা 29, যদি লিপ ইয়ার হয় 29 করব, যদি লিপ ইয়ার না হয় তাহলে 28 করব। মার্চ মাসটা আবার উঁচুতে পড়েছে, তার মানে 31। এপ্রিল মাসটা নিচুতে পড়েছে মানে 30, ঠিক আছে। মে মাসটা হচ্ছে উঁচুতে পড়েছে মানে 31, আর জুন মাসটা নিচুতে পড়েছে মানে কি জুন মাসটার জন্য হবে 30, জুলাইটা হবে 31। আবার জুলাই তোমার দেখো উঁচুতে জুলাই পড়েছে, আবার এই উঁচুতেই আমরা আগস্টটা ধরবো, তাহলে জুলাই আর আগস্ট দুটোই হবে 31 দিনে শেষ হবে। তারপরে সেপ্টেম্বরটা নিচুতে পড়েছে মানে 30, অক্টোবরটা উঁচুতে পড়েছে মানে 31, ঠিক আছে। নভেম্বর নিচুতে মানে 30, আর ডিসেম্বর উঁচুতে মানে 31। এভাবে আমরা গুনবো। তো তোমরাও নিজেদের হাতটা মুষ্টিবদ্ধ করে নাও, মানে মুঠো করে নাও, আর উঁচুগুলো তোমরা 31 ধরবে, নিচুগুলো তোমরা 30 ধরবে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা হয় 28 হবে, নয়তো 29 হবে। যদি লিপ ইয়ার হয় 29 হবে, যদি লিপ ইয়ার না হয় 28 হবে, ঠিক আছে। এভাবে তোমরা গুনে নেবে। তাহলে দেখো আমি এটা করে দিচ্ছি। তাহলে মার্চ মাসটা কত দিনে শেষ হবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চটা হচ্ছে 31, তারপর এপ্রিলটা হবে 30, মেটা হবে 31, জুনটা হবে 30, ঠিক আছে। জুলাইটা হবে 31, আগস্টটাও 31ই হবে, সেপ্টেম্বরটা 30, তারপর অক্টোবরটা তোমার কত হবে? অক্টোবরটা 31-এ হবে, নভেম্বরটা 30-এ হবে, ডিসেম্বরটা 31-এ হবে। টোটাল এইগুলো যোগ করলে দেখবে 366 দিন পাচ্ছি। আর 2009 সালটাকে দেখবে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা লিপ ইয়ার নয়, ঠিক আছে। তাহলে লিপ ইয়ার যেহেতু নয়, তাহলে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে শেষ হয়েছে। এবং এই মাসগুলোর তোমরা দিনগুলো এভাবে বসিয়ে যাবে। তাহলে মার্চ মাসটা 31, এপ্রিলটা 30, এটা 31, এটা 30, 31, 31, 30, ঠিক আছে। অক্টোবরটাও 31, নভেম্বর 30, ডিসেম্বরটা 31। এদের যোগ করলে দেখবে 365 পাচ্ছ। এবার 2010 সালটাও লিপ ইয়ার নয়। আর একটা কথা বলে রাখি, লিপ ইয়ার হচ্ছে 4 বছর অন্তর অন্তর আসে। যেমন যদি তোমার 2008 সালটা যদি লিপ ইয়ার হয়, তাহলে 2008-এর পর 4 ঘর যাও, 8 পর 9, 10, 11, 12, তাহলে 12 সালটাও লিপ ইয়ার হবে। মানে 3 বছর পর যে সালটা আসছে সেটা হবে তোমার লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে দেখো একই রকমভাবে 2010 সালটাও লিপ ইয়ার নয়, তোমরা এগুলো বসিয়ে নেবে। 2011 সালটাও লিপ ইয়ার নয়, বসিয়ে নেবে। আর 2012 সালটা লিপ ইয়ার, তাহলে 2008 সালের মাসগুলোর যেমন দিন আছে 2012 সালের মাসগুলোর দিনও ওই একই হবে, মানে ফেব্রুয়ারি মাসটা 29 দিন, বাকি এগুলো বসিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এইগুলো আমি আর করে দিচ্ছি না। তারপরে দেখো এবার বলেছে এখানে 5 বছর পরপর 5 বছরের ক্যালেন্ডার থেকে পেলাম। তাহলে পরপর 5 বছরের ক্যালেন্ডার থেকে কী পাওয়া গেল? ড্যাশ মাস ছাড়া প্রতি বছরে 8 সব মাসের দিন সংখ্যা একই থাকে। তাহলে ফেব্রুয়ারি মাসটা চেঞ্জ হয় শুধুমাত্র, তাহলে বলবে ফেব্রুয়ারি মাস ছাড়া, সরি তাহলে ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছর 8 সব মাসের দিন সংখ্যা একই থাকে। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কখনো 28, কখনো 29, ঠিক আছে। 2008 সালের ড্যাশ বছর পর ফেব্রুয়ারি মাসের ড্যাশ দিন হলো, তাহলে 4 বছর পর ফেব্রুয়ারি মাস কত দিনে হলো? ফেব্রুয়ারি মাসটা তোমার 29 দিনে হলো। তাহলে যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই সালকে লিপ ইয়ার বলে, এটা তোমরা মনে রাখবে। যে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিন হয় সেই সালকে লিপ ইয়ার বলে। আবার লিপ ইয়ার হয় 366 দিনে। এক বছর সমান 365 দিন, কিন্তু লিপ ইয়ারে এক বছর সমান 366 দিন। ওপরের ক্যালেন্ডারে ড্যাশ ও ড্যাশ সাল লিপ ইয়ার, তাহলে ওপরের ক্যালেন্ডারে 2008 সাল এবং 2012 সাল হলো লিপ ইয়ার। যে সালটা লিপ ইয়ার সাধারণত তার ড্যাশ বছর পর সালটা লিপ ইয়ার, 4 বছর পর সালটা লিপ ইয়ার হয়। এখানে বলছে লিপ ইয়ারে গোল দাগ দিই, তাহলে 2008টা লিপ ইয়ার, 2000-এর পর 2008-এর পর 2012টা লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে 12 আর 4 যোগ করলে দেখবে 16 হচ্ছে, 16টাও লিপ ইয়ার হবে 2016টা।
ঠিক আছে, 16-র পর আরও 4 যোগ করলে দেখবে 20 পাওয়া যাচ্ছে, তাহলে 2020টা হবে লিপ ইয়ার। তাহলে এরপরে যদি হতো তাহলে 2024টা হতো লিপ ইয়ার। বোঝা গেল? এবার কি বলেছে, আমি 1 বছর 2 মাস নতুন স্কুলে গেছি, স্কুলে আছি, আমি 1 বছর 2 মাস মানে কি 1 বছর সমান 12 মাস, তাহলে 12 গুণিত 1, তাহলে এটা মাসে হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে যেহেতু 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 12 গুণিত 1, তাহলে 12 মাস হয়ে যাচ্ছে। আরও 2 মাস ছিল, তাহলে 12 আর 2 যোগ করলে হয় 14 মাস। তাহলে মোট 14 মাস আমি নতুন স্কুলে আছি। এবার বলছে বাড়ির সামনের মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ ছিল, তাহলে দোকানটি কত মাস বন্ধ ছিল? তাহলে 2 বছরটাকে, এই 2 বছরটাকে আমরা মাসে করে নেব, আরও 3 মাস আছে এটা যোগ করে দেবো। তাহলে 2 বছরকে, 1 বছর সমান যদি 12 মাস হয়, 1 বছর সমান যদি 12 মাস হয়, তাহলে 2 বছর সমান কত মাস? 2 গুণিত 12। মানে যত বছর বলবে মাসে করার জন্য সেই সংখ্যাকে 12 দিয়ে তোমরা গুণ করবে। 2 বছর এখানে বলেছে, তাই মাসে করার জন্য 12 দিয়ে গুণ করলাম। আরও 3 মাস ছিল, তাহলে 3টা আরও যোগ হয়ে গেল। তাহলে 12 দিয়ে কত? 24, 24 আর 3 যোগ করলাম, মানে পাশে একবার 3 লিখছি, 24 আর 3 হয় 27, তাহলে 27 মাস দোকানটা বন্ধ ছিল। এবার বলেছে দাদা 2 মাস 23 দিন দার্জিলিংয়ে আছে, তাই দাদা কত দিন, শেষের এককটা দেখবে কি আছে, শেষের এককটা হচ্ছে দিন, সেজন্য পুরোটাকে দিনে করতে গেলে এখানে দেখো দুটো আলাদা আলাদা একক আছে, একটা হচ্ছে মাস আর একটা হচ্ছে দিন। তাহলে মাসটাকে দিন করার জন্য কি করব আমরা, 1 মাস সমান কত দিন আমরা জানি, সাধারণত 1 মাস সমান 30 দিন ধরা হয়। তার 2 মাস সমান কত দিন হবে? 2 গুণিত 30, তাই তো? আরও 23 দিন ছিল, সেজন্য 2 গুণিত 30 করে দিয়ে 23 যোগ করে দেওয়া হয়েছে। তাহলে মোট কত দিন পাওয়া গেছে? 83 দিন পাওয়া গেছে। ঠিক আছে, এইগুলো তোমরা মনে রাখবে যে 1 মাস সমান 30 দিন, 1 বছর সমান 12 মাস, 1 বছর আবার 365 দিন আমরা ধরি, কিন্তু লিপ ইয়ারে হয়ে যায় 366 দিন, এভাবে। ঠিক আছে, আমি 3 মাস 21 দিন রোজ ভোরবেলা ফুটবল খেলতে যাই, তাহলে আমি কত দিন ভোরবেলা ফুটবল খেলতে যাচ্ছি? তাহলে দেখো 3 মাস 21 দিনকে আমরা দিনেতে নিয়ে আসবো, তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, তাহলে 3 মাস সমান কত দিন? যত মাস বলবে তার সাথে 30 তোমরা গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে 3 গুণিত 30 যুক্ত 21, তাহলে 3 আর 30 গুণ করলে হয় 3 3 কত? 9, 9 আর পাশে 0, 90, আর 21 পাশে লিখে দাও যোগ চিহ্ন দিয়ে, তাহলে 90 আর 21 যোগ করলে কত হয়? 111 দিন। ঠিক আছে, হয়ে গেল। এবার বলেছে একটা ক্যালেন্ডারে আমরা ড্যাশটি মাস দেখি, একটা ক্যালেন্ডারে আমরা 12টা মাস দেখি, 12 মাস সমান তাহলে 1 বছর। ক্যালেন্ডারে আমরা ড্যাশটি বার দেখি, তাহলে দেখো একটা ক্যালেন্ডারে কটা বার দেখি, যেহেতু 1 সপ্তাহ 7টা দিন নিয়ে তৈরি, তাহলে 7টা দিনে আলাদা আলাদা নাম আছে, বার আছে, তাই তো? তাহলে 7টি বার দেখি। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এরকম থাকে, আর 1 সপ্তাহ সমান তাহলে 7 দিন পাওয়া গেল। আবার প্রত্যেক মাসে আলাদা আলাদা দিন দেখি ও লিখি, তাহলে দেখো 2012 সালের মাস দেওয়া আছে, দিন দেওয়া আছে, আবার মাস দেওয়া আছে, দিন দেওয়া আছে। তাহলে জানুয়ারি মাসটা সাধারণত 31 দিনে শেষ হয়। ফেব্রুয়ারি মাসটা যেহেতু 2012 সালটা হচ্ছে লিপ ইয়ার, 2012কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, দেখো 4 দিয়ে যদি ভাগ করি, 4 5 কত? 20, তারপরে একটাকে নামালাম 4-এ, 0 কত? 0, ঠিক আছে, তারপরে 2টাকে নামালাম, ঠিক আছে, 12 হলো, 3 4-এ 12, তাহলে ভাগটা তো মিলে যাচ্ছে। যেহেতু 2012টা 4 দ্বারা বিভাজ্য, সেজন্য 2012 সালটা হলো লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার যদি হয় ফেব্রুয়ারি মাসটা 29 দিনে শেষ হবে, মানে এই পুরো বছরটা 366 দিনে শেষ হবে। ঠিক আছে, তাহলে মার্চ মাসটা কত দিনে? 31 দিনে। তোমরা এখানে এই হাতের উঁচু আর নিচুগুলো দেখে বুঝে নিতে পারো। উঁচুগুলো দেখো 31 আমি বলেই দিয়েছি আগেতে, তাহলে জানুয়ারি মাসটা উঁচুতে শেষ হচ্ছে, মানে কি তোমার 31 দিনে শেষ হবে। ফেব্রুয়ারি মাসটা 28 বা 29, তাই যেহেতু এখানে লিপ ইয়ার সেজন্য 29 হলো। তারপরে কি মার্চ মাসটা উঁচুতে, মানে 31, তারপরে এপ্রিলটা 30, মেটাও 31, ঠিক আছে, জুনটা 30, জুলাইটা 31, জুলাই আর আগস্ট যেহেতু দুটোই উঁচুতে পড়ছে সেজন্য দুটোই 31।
তারপরে জুলাইয়ের আগস্ট 31 হলো, সেপ্টেম্বরটা হবে 30, অক্টোবরটা 31, নভেম্বর তোমার 30 আর ডিসেম্বর 31। ঠিক আছে, এবার কি বলেছে, অলোক 20 অক্টোবর গ্রামের বাড়িতে গেল, সেখানে গ্রামের বন্ধুদের নতুন জামা দিল, কয়েকদিন ওখানে আনন্দ করলো, সে 26 অক্টোবর ফিরে এলো। তাহলে 26 অক্টোবর থেকে 20 অক্টোবর কতদিন হচ্ছে দেখো, এদের বিয়োগফলটা 6 হচ্ছে, কিন্তু 20 অক্টোবর গ্রামের বাড়িতে গেল, তাহলে 20 অক্টোবরটা আমরা ধরবো, কিংবা 26 অক্টোবর সে ফিরে এসেছে, তাহলে 20 অক্টোবরটা ধরে 26 অক্টোবরটা পর্যন্ত তোমরা 7 দিন পাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে 6 যুক্ত 1 সমান 7 দিন সেই গ্রামের বাড়িতে ছিল। ক্যালেন্ডার দেখে গুনে নিলেও তোমরা এটাই পাবে। তাই অলোক 7 দিন মানে কত সপ্তাহ ছিল? 1 সপ্তাহ। এবার বলেছে 5 সপ্তাহে বাড়ির রং করি, দিন সংখ্যাকে সপ্তাহে পাল্টাই। তাহলে দেখো, যত দিন বলবে তাকে 7 দিয়ে ভাগ করে দিলেই যে ভাগফলটা পাবে সেই ভাগফলটা হয়ে যাবে সপ্তাহ, কারণ 1 সপ্তাহ সমান 7 দিন। ঠিক আছে, এবার তাহলে 42কে যদি 7 দিয়ে ভাগ করি, 6 7 42 মিলে গেল, তাহলে 6 সপ্তাহ পাওয়া গেল। 42 দিন সমান তাহলে কত সপ্তাহ? 6 সপ্তাহ। এখানে পাশে লিখে দাও, একের দাগের অ্যান্সারটা তাহলে হয়ে গেল। এবার বলেছে 56 দিন সমান কত সপ্তাহ? দেখো এখানে 56কে 7 দিয়ে ভাগ করছি, 7 8 কত? 7 8 56, ভাগটা মিলে গেল, তাহলে 8 সপ্তাহ। 56 দিন সমান 8 সপ্তাহ। এবার 50 দিন সমান কত সপ্তাহ? এবং 1 দিন লিখেই দিয়েছে ওরা। তাহলে দেখো 50কে 7 দিয়ে ভাগ করলে 7 7 কত? 49 আমরা লিখতে পারি, কিন্তু বিয়োগফল 1 হিসাবে পড়ে থাকে, মানে ভাগশেষটা 1 পড়ে থাকলো। তাহলে ভাগ ফলটা যেটা আসবে সেটা সপ্তাহে চলে এলো, আর ভাগশেষের এককটা এই ভাজ্যের একক হয়ে যাবে। মানে 50-এর একক ছিল দিন, 50-এর একক কি দিন ছিল, তো তাহলে এই দিন এককটাই হয়ে যাবে ভাগশেষের একক। তাহলে 7 সপ্তাহ 1 দিন। এবার 30 দিন, এটা 7 লিখে দিচ্ছি তাহলে। এবার 30 দিন সমান কত সপ্তাহ কত দিন? তাহলে দেখো এখানে 30 লিখব, 30কে 7 দিয়ে ভাগ করব, কারণ 1 সপ্তাহ সমান 7 দিন, সেই জন্য দিনকে সপ্তাহ করার জন্য আমরা 7 দিয়ে ভাগ করছি। তাহলে 4 7 কত? 4 7 28, 8 করে 10, 9 10 2। ঠিক আছে, তাহলে দেখো 4 সপ্তাহ 2 দিন, তাহলে কি লিখব? 4 সপ্তাহ 2 দিন। ঠিক আছে, এবার একেরটা কি বলেছে, হাওড়ার ক্যারি রোডের বাস রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা সারাতে একদল লোক 1 মাস 10 দিন কাজ করলেন, এরপর আরও একদল লোক বাকি কাজটা 1 মাস 15 দিনে শেষ করলেন। তাহলে দু দলে মোট কত মাস কত দিন কাজ করেছিলেন? তাহলে 1 মাস 10 দিন আর 1 মাস 15 দিন যোগ করে দেখো, 10 আর 15 25, আর 1 আর 1 2, তাহলে 2 মাস 25 দিন তারা কাজ করেছিলেন। এবার 2 টাকাটা বলেছে আজ থেকে 2 মাস 25 দিন পরে পরীক্ষা, তাহলে তার 1 মাস 5 দিন পরে আমি বেড়াতে যাব। তাহলে দেখো আজ থেকে 2 মাস 25 দিন পরে পরীক্ষা, তার 1 মাস 5 দিন পরে আমরা বেড়াতে যাব, মানে পরীক্ষা শেষ যেদিন পরীক্ষা, যত তারিখে বা যতদিন পরে পরীক্ষা, তার আবার 1 মাস 5 দিন পরে আমরা বেড়াতে যাব। তাহলে আমরা কত মাস কত দিন পরে বেড়াতে যাব সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে 2 মাস 25 দিন পর হচ্ছে পরীক্ষা, তারও 1 মাস 5 দিন পরে আমরা বেড়াতে যাব। তাহলে 25 আর 5-এ যোগ করলে হয় 30 দিন, আর 2 আর 1-এ যোগ করলে হয় 3, তাহলে 3 মাস 30 দিন। আবার আমরা জানি যে 1 মাস সমান হলো 30 দিন, তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, তাহলে 30 দিনটাকে আমরা 1 মাস ধরতে পারি। আবার এখানে মাসের ঘরে কত ছিল? 3 মাস ছিল, তাহলে 3-এর সাথে এই 30 দিনটা যদি 1 মাস হয়ে চলে আসে, তাহলে 3 মাসটা হয়ে যাবে 4 মাস। তাহলে প্রায় 4 মাস পর আমরা বেড়াতে যাব। ঠিক আছে, এবার দেখো বাড়ি তৈরি করি। এখানে সিম্পল একটা যোগ করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপরে এখানে দেখো 3 মাস 20 দিন, 3 মাস 25 দিন। যখন দেখবে দিনের ঘরটা 30 বা 30-এর থেকে বেশি আসছে, সেটাকে মাসে করা যাবে, কারণ 1 মাস সমান 30 দিন। তাহলে যখনই 30 বা 30-এর বেশি আসবে সেটা মাসে কনভার্ট করা যাবে, মাসে নিয়ে আসা যাবে। তাহলে 20 আর 25 যোগ করলে হয় 45, আর এখানে 3 আর 3 যোগ করলে হয় 6,
ঠিক আছে। তাহলে 6 মাস 45 দিন, তাহলে 6 মাস এখানে 45কে আমরা লিখতে পারি 30 যুক্ত 15। এই 15টা পেলাম কোথা থেকে? দেখো 45 থেকে আমি ডান দিকে করে দেখাচ্ছি। 45 থেকে যদি তোমরা 30 বিয়োগ করে দাও, তাহলে যে বিয়োগ ফলটা আসবে সেটাই তোমরা এখানে বসাবে। তাহলে 30 যুক্ত 15 লেখা হলো। কেন 30টা লিখলাম? কারণ আমরা জানি 30 দিন সমান 1 মাস, তাহলে এই 30টা মাসের ঘরে 1 যোগ হয়ে চলে যাবে। তাহলে 6 মাস তো ছিলই, 6-এর সাথে 1 যোগ করলে কত হয়? 7 মাস। আর এখানে তাহলে যেহেতু 30টা চলে গেছে, 30টা আর তো পড়ে থাকলো না এই দিনের ঘরেতে, তাহলে এখন কত দিন পড়ে থাকলো? 15 দিন পড়ে থাকলো। তাহলে 7 মাস 15 দিন অ্যান্সার। ঠিক আছে। এবার 4 মাস 20 দিন, 5 মাস 28 দিন, এদের দুটো যোগ করলে কী পাওয়া যাবে? দেখো, এটা 8, এটা 4, 48 দিন। এটা 4 আর 5 যোগ করলে হয় 9। তাহলে যেহেতু আমি বলেছি 30 বা 30-এর থেকে দিনের ঘরটা বেশি আসলে আমরা সেটাকে ভেঙে লিখবো, মানে 30 যুক্ত কত লিখবো সেটা দেখতে হবে। তাহলে 9 মাস 48টাকে কত লিখবো? দেখো 48টাকে লিখবো 30 যুক্ত, এটা 18 হবে। 18টা কী করে পেলাম? দেখো মনে মনে বিয়োগ করে নিয়েছি, যে 48 থেকে 30 যদি আমি বিয়োগ করে নিই তাহলে কত পাওয়া যাবে? 18। ঠিক আছে। তাহলে 30 যুক্ত 18 করলে 48 পাওয়া যায়। আর 30 দিন মানে 1 মাস, তাহলে এটা 30টা 1 হয়ে চলে যাবে 9-এর ঘরেতে। তার 9 মাস আর 1 মাস যোগ করলে হয় 10 মাস। আর এখানে 18 দিন পড়েছিল, লিখে দিলাম। ঠিক আছে। এবার দেখো 8 মাস 26 দিন, 1 মাস 25 দিন। আর আমি একটা কথা বলে রাখি, এখানে যে এই অ্যারো দিয়ে আমি +1টা লিখছি, মানে একটা লিখছি, এগুলো তোমরা লিখবে না, আমি বোঝানোর জন্য তোমাদের এভাবে লিখছি। ঠিক আছে। তোমরা শুধু এই সিম্পল লিখে যাবে 9 মাস 30 যুক্ত 18 দিন, 10 মাস 18 দিন। ঠিক আছে। এবার 8 মাস 26 দিন আর 1 মাস 25 দিন, এতে যোগ করলে কত পাওয়া যাবে? দেখো 6 আর 5 11, 1 হাতে থাকছে 1 10, 2 আর 2 4, 1 5, আর এখানে 8 আর 1 9, তাহলে 9 মাস। এখানে 51টাকে ভাঙলে 30 যুক্ত 21 পাবে। তাহলে 30 দিনটা 9 মাসে ঘরে চলে গেলে 1 মাস হয়ে, তাহলে 10 মাস। আর 21 দিনটা তোমরা লিখতে পারো, যেটা পড়ে আছে। তাহলে আবার এখানে 4 দাগের অঙ্কটা ভালোভাবে দেখে নেবে, বুঝতে পারলে? আর একটা কথা বলে রাখি, যখন মাসের ঘরটা, আমি বললাম যে দিনের ঘরটা যখন 30 বা 30-এর বেশি থাকবে তখন সেটাকে ভেঙে আমরা মাসের ঘরে নিয়ে যেতে পারি। আবার মাসের ঘরটা যদি 12 বা 12-র থেকে বেশি আসে তখন সেটাকেও আমরা ভাঙতে পারি, কারণ 1 বছর সমান কি? 12 মাস। সেজন্য 12 বা 12-র বেশি আসলে সেটা আমরা বছরে নিয়ে আসতে পারি। ঠিক আছে। তাহলে এখানে দেখো যোগটা করলে কী পাওয়া যাবে? তোমার 25 আর 20 যোগ করলে হয় 45, আর 7 আর 6 যোগ করলে হয় 13। তাহলে 13 মাস 45 দিন। এবার 13 মাসটাকে তো 13ই লিখলাম, এবার 45 দিনটাকে আমরা ভেঙে লিখব 30 যুক্ত 15। ঠিক আছে। এবার 30 দিনটা যদি 1 মাস হয়ে আসে তাহলে 13 মাসটা হয়ে যাবে 14 মাস, আর 15 দিন পড়ে থাকবে। ঠিক আছে। 14 মাসটাকে আবার ভেঙে আমরা লিখতে পারি 12 যুক্ত 2। আমি বলেছি মাসের ঘরটা 12 অথবা 12-র থেকে বেশি আসলে সেটা আমরা 12 যুক্ত কত লিখব সেটা দেখে নেব। তাহলে এখানে 14 এসেছে, 14টাকে ভেঙে লিখলাম 12 যুক্ত 2 মাস, আর 15 দিন এখানে পড়েছিল, 15 দিনটা লিখলাম। তাহলে 12 মাস মানে কি? 1 বছর। তাহলে 12 মাসটাকে আমরা 1 বছর লিখে দেবো, আর 2 মাস পড়েছিল আর 15 দিন পড়েছিল। তাহলে 1 বছর 2 মাস 15 দিন, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে এখন এই ভিডিওর যে টাইমটা চলছে সেই টাইমটা উল্লেখ করে কমেন্ট করে জানাবে যে এই অঙ্কটা আমাদের বুঝতে অসুবিধা আছে। ঠিক আছে। আমি সেটা কমেন্টে উত্তর দিয়ে দেবো। তারপরে 1-এর দাগার, 2-এর দাগার আর 3-এর দাগার অঙ্কগুলো একটু দেখে নেবে। এখানে বিয়োগগুলো দেওয়া আছে কিভাবে করতে হয়। আমি বিয়োগ একবারে করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। ঠিক আছে। বিয়োগ করার চেষ্টা করি। এখানে বলেছে 5 মাস 26 দিন আর 4 মাস 20 দিন, এদের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরে বড় সংখ্যা থাকতে হয়, তাহলে 26 থেকে 20 বিয়োগ করা যাবে। তাহলে সিম্পলভাবে এটা বিয়োগ করে দেবো। 26 থেকে 20 বিয়োগ করলে হয় 6 দিন, আর এখানে 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1। ঠিক আছে। কিন্তু এখানে দেখো 2-এর দাগের অঙ্কটা 5 থেকে 20 তো বিয়োগ করা যাবে না, সেজন্য এটা 5 দিন আছে। কি আছে অঙ্কটা একবার পড়ে নাও, যে 4 মাস 5 দিন আর নিচেতে আছে 2 মাস 20 দিন। তাহলে 5 থেকে তো 20 বিয়োগ করা যাবে না, কিন্তু 4 থেকে 2 বিয়োগ করা যাবে। তাহলে 5 থেকে 20 যেহেতু বিয়োগ করা যাবে না, তাহলে 5টাকে নিশ্চয়ই বড় করতে হবে। তাহলে বড় করার জন্য কি করব? তার আগের যে ঘরটা আছে মানে মাসের ঘরটা, তার থেকে 1 কেটে নেব। মানে 4টাকে কেটে আমরা 3 করে দিলাম, তাহলে 1 মাস বাদ চলে গেল। 1 মাসটা আমরা দিনের ঘরেতে, এইখানে যে 1 মাসটা বাদ দিলাম, এই 1 মাসটা দিনের ঘরেতে 30 হয়ে যোগ হয়ে যাবে, কারণ আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে 30 আর 5 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 35। এবার 35 থেকে
আমরা 20টা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 35 থেকে 20 নিশ্চয়ই বিয়োগ করে যাবে, তাহলে এখন বড় হয়ে গেছে তো 35টা, আগে 5 ছিল এখন 35 হয়ে গেছে, তাহলে 35 থেকে 20 বিয়োগ করে যাবে। তাহলে এবার বিয়োগটা করতে শুরু করে দাও। তাহলে দেখো 35 থেকে 20 বিয়োগ করলে এটা 5 পাওয়া যাবে আর এখানে 1 পাওয়া যাবে, তাহলে 15 দিন পাওয়া গেল। আর 3 থেকে 2 আর কিন্তু 4টা রইলো না, 4টা কেটে দিয়েছি মানে 4টা নেই, এখন আছে 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, ঠিক আছে। বিয়োগগুলোর ক্ষেত্রে দেখবে উপরে যদি ছোট সংখ্যা থাকে তার আগের ঘর থেকে কাটবে, ঠিক আছে। তারপরে দেখো 3 দাগের অঙ্কটা কী বলেছে, 10 বছর 8 মাস 10 দিন আর 8 বছর 6 মাস 10 দিন। তাহলে 10 বছর থেকে 8 বছর বিয়োগ করে যাবে, 8 মাস থেকে 6 মাস বিয়োগ করা যাবে, কিন্তু 10 দিন থেকে 20 দিনটা বিয়োগ করা যাবে না। তাহলে কি করব, দিনের আগের একক কী আছে, মাস, তাহলে মাসটাকে আমরা কাটবো, কখনোই বছরটা একবারে কাটতে যাবে না। বছরটা তখনই কাটবে যখন মাসের ঘরটা ছোট থাকবে, ওপরের ঘরটা, ঠিক আছে। তাহলে দেখো 8 মাসটাকে যদি আমি কেটে 7 মাস করি তাহলে 1 মাস বাদ দিলাম, আবার 1 মাস সমান কি 30 দিন, তাহলে 10-এর সাথে 30 আমরা যোগ করে দেব। 10 আর 30 যোগ করলে কত হয়, 40। এবার দেখো 40 থেকে 20 বিয়োগ করে যাবে, তাহলে বিয়োগটা করতে আমরা করে দাও। তাহলে প্রথমে বিয়োগের ক্ষেত্রে আগে সাজিয়ে নেবে, যদি ওপরে ছোট থাকে এভাবে তোমরা কাটাকুটি করে সাজিয়ে নেবে, তারপরে অঙ্কটা করবে। তাহলে 40 থেকে 20 বিয়োগ করলে হয় 20 দিন, আর 7 মাস থেকে 6 মাস বিয়োগ করলে হয় 1 মাস, আর 10 থেকে যদি তোমার 8 বছর বিয়োগ করা হয় 2 বছর, ঠিক আছে। এবার দেখো 6 মাসটাকে কেটে দিয়ে 5 মাস করেছে, আর এখানে তাহলে 3টার সাথে আমরা কি 30 যোগ করে দেবো, তাহলে 33 পাওয়া যাবে। 33 থেকে 20 বিয়োগ করলে তাহলে কত হবে, 13 পাওয়া যাবে, তাই তো। আর এখানে 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1 মাস, আর এখানে 1 বছর, তাহলে 1 বছর 1 মাস 13 দিন। এবার 5-এর অঙ্কটা কি বলেছে দেখো, 12 থেকে 21 বিয়োগ করা যাবে না, আবার 5 থেকেও 8 বিয়োগ করা যাবে না, তাহলে 5 মাস থেকে 8 মাস বিয়োগ করা যাচ্ছে না, আর 12 দিন থেকেও 21 দিনটা বিয়োগ করা যাচ্ছে না। তাহলে এবার আমরা কিন্তু বছরটাকে কাটবো। তাহলে বছরটাকে কাটার জন্য দেখো প্রথমে দিনটাকে আমরা বড় করব, দিনটাকে বড় করার জন্য মাসের ঘরটা তোমরা দেখো মাসের ঘরটা কেটেছে, 5 মাসটাকে 1 মাস কেটে দিয়ে 4 মাস করে দিয়েছে, তাহলে এখানে যে 1 মাসটা বাদ দিলাম এখানে নিশ্চয়ই 30 হয়ে চলে আসবে। তাহলে দিনের ঘরে আমরা 30 লিখে দিলাম, তাহলে 30 আর 12 যোগ করলে কত হবে, 42 হবে। তাহলে 42 থেকে এবার 21 বিয়োগ করে যাবে, তাহলে দিনের ঘরটা বড় করা হলো। এবার মাসের ঘরটা দেখো, বছরের ঘরটা যেহেতু 1 ঘর বাদ দিয়েছি, তাহলে 1 বছর সমান কত মাস, 12 মাস। সেজন্য মাসের ঘরে কত ছিল, 4 ছিল, কারণ 5টা তো কেটে দিয়েছে, 4 ছিল, 4-এর সাথে 12টা যোগ হয়ে যাবে, তাহলে 12 আর 4 যোগ করলে হয় 16। তাহলে দেখো 16 থেকে তো 8 বিয়োগ করা যাবে, আর 10 থেকেও 8 বিয়োগ করা যাবে। তাহলে এবার সাজানো হয়ে গেল, এবার বিয়োগটা করতে আরম্ভ করে দাও। তাহলে 42 থেকে যদি 21 বিয়োগ করি তাহলে এটা 1 পাওয়া যাবে আর 2 পাওয়া যাবে, মানে 21 দিনই পাওয়া যাবে, ঠিক আছে। আর 16 থেকে 8 বিয়োগ করলে 8 পাওয়া যাবে, আর 10 থেকে 8 বিয়োগ করলে 2 পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে 2 বছর 8 মাস 21 দিন, ঠিক আছে। এবার 6 জায়গাটা কী বলেছে দেখো, এটাও একই অঙ্ক, যে 8 দিন থেকে 10 দিন বিয়োগ করা যাবে না, সেই জন্য 7টাকে কেটে দিয়ে 6 করে দিয়েছে, তাহলে 1 মাস যেহেতু বাদ দিয়েছে তাহলে এখানে 30 যোগ করে দেবো, 30 আর 8 যোগ করলে হয় 38, 38 থেকে তাহলে এবার 10 বিয়োগ করে যাবে। আবার দেখো 6 থেকে তো 10 বিয়োগ করা যাবে না, তাহলে 6 মাস থেকে 10 মাস যেহেতু বিয়োগ করা যাবে না, তাই সেই জন্য বছরের ঘরটা কাটা হয়েছে। বছরের ঘরটা যেহেতু 1 কমিয়ে দেওয়া হয়েছে, মানে 24 লেখা হয়েছে, তাহলে 1 বছর সমান কি 12 মাস, সেই জন্য 6-এর সাথে 12টা যোগ হয়ে যাবে, 6 আর 12 যোগ করলে হয় 18, ঠিক আছে। 18 থেকে 10 বিয়োগ করে যাবে, তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে এবার ডান দিক থেকে করে যাচ্ছি এবার, আর এখানে কি বছরের ঘরটা 24 থেকে 20 বিয়োগ করে যাবে, তাহলে 38 থেকে 30 বিয়োগ করলে কত হয়, এটা তোমার 8 বসে গেল, এটা 2, তাহলে 28 দিন। আর এখানে 18 থেকে 10 বিয়োগ করলে হয় 8, আর এখানে 24 থেকে 20 বিয়োগ করলে হয় 4, তাহলে 4 বছর 8 মাস আর কত 28 দিন, ঠিক আছে। আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো। এরপরে কিছু লেখা অঙ্ক দেওয়া আছে, সেগুলো সমাধান করতে বলেছে। তাহলে দেখো 1 নম্বর সমস্যাটি কী দেওয়া আছে, যে আমাদের পাড়ার পুকুর কাটতে 2 মাস 18 দিন সময় লেগেছে, পাশের পাড়ার পুকুর কাটতে 1 মাস 27 দিন সময় লেগেছে, কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছে। তাহলে দেখো 2 মাস 18 দিনটা বড় না 1 মাস 27 দিনটা বড়,
নিশ্চয়ই তোমরা জানো যে 2 মাস 18 দিনটা বড়। তাহলে কোন পুকুর কাটতে কত বেশি বা কত কম, এরকমভাবে যদি উত্তরগুলো চায় যে কত বেশি বা কত কম সময় লেগেছে, বা তার কাছে কত বেশি এই জিনিসটা আছে বা কত কম এত জিনিসটা আছে, বা সে আমার থেকে কত বেশি বয়সের, বা সে আমার থেকে কত বড়, বা সে আমার থেকে কত ছোট, এরকম যখন কত বেশি বা কত কম এরকম যখন অঙ্কগুলো থাকবে, সেগুলো তোমরা জানবে যে বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে বিয়োগ যখন করতে হবে, তাই নিশ্চয়ই বিয়োগ বড় থেকে ছোট হয়। তাই 2 মাস 18 দিন থেকে আমরা 1 মাস 27 দিনটা বিয়োগ করব। ঠিক আছে? তাহলে কিভাবে করব দেখো, উত্তরটা এভাবে করে যাবে যে 2 মাস 18 দিন, সিম্পল লিখে দেবে 2 মাস 18 দিন, আর নিজেতে লিখবে যে 1 মাস 27 দিন, 1 মাস 27 দিন দিয়ে বিয়োগ করবে। তাহলে দেখো, যেহেতু 18টা ছোটো 27টা বড়, তাহলে 18 থেকে 27 বিয়োগ করে যাবে না, সেজন্য মাসের ঘরটা 1 বাদ দেবো। তাহলে 2 থেকে 1 বাদ দিলে হয় 1। এবার এই 1 মাসটা যেটা বাদ দিলাম সেটা 3 হয়ে চলে আসবে। তাহলে 1 মাস সমান আমরা জানি 30 দিন, তাহলে 30টা 18-র সাথে যোগ হয়ে যাবে। এভাবে তোমরা লিখবে 30 যুক্ত 18 ব্র্যাকেটের মধ্যে রাখবে। তাহলে 30 আর 18 যোগ করলে হয় 48। এবার 48 থেকে 27 তোমরা বিয়োগ করবে। তাহলে 7 কত হয় 8, 1 পাওয়া যাচ্ছে, আর 2 কত 4, 2 পাওয়া যাচ্ছে। এত দিন। আর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসে, তাহলে 0 মাস লেখার প্রয়োজন নেই। তাহলে কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছে? যেহেতু 2 মাস 18 দিন সময় লেগেছে আমাদের পাড়ার পুকুর কাটতে, তাহলে আমাদের পুকুর কাটতে বা আমাদের পাড়ার পুকুর কাটতে নিশ্চয়ই বেশি সময় লেগেছে। কতটা বেশি সময় লেগেছে? 21 দিন। তাহলে তোমরা উত্তরটা লিখে দেবে, অতএব আমাদের পাড়ার পুকুর কাটতে 21 দিন বেশি সময় লেগেছে। ঠিক আছে? এবার 2 দেখো অঙ্কটি কী আছে দেখো, বলেছে আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে মোট যখন চাইছে আমরা যোগ করব। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল তো 1-এর দাগের অঙ্ক, এটা হবে 2-এর দাগের অঙ্ক। তাহলে আমার বয়স কত তোমরা এইভাবেও লিখতে পারো যে আমার বয়স সমান 8 বছর। এভাবে আমি আরেকটা অন্যভাবে করে দিচ্ছি দেখো, এভাবে লিখবে যে আমার বয়স সমান 8 বছর। হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, তোমরা একটু বুঝে নেবে, যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে। 8 বছর 2 মাস 8 বছর 2 মাস 13 দিন, আর নিচেতে আমার বোনের বয়স, এখানটা লিখবে আমার বোনের, এটা ডট ডট দিয়ে দিলাম, তার মানে এটা বয়স বোঝাচ্ছে আমার বোনের বয়স। তাহলে কত? 4 বছর 11 মাস আর কত? 4 বছর 11 মাস 17 দিন। 17, এটা দিন বসাতে হবে। ঠিক আছে? তাহলে অতএব এখানে একবারে লিখে দিচ্ছি আমাদের দুজনের মোট বয়স সমানের নিচে সমান দেবো, এটা যোগ করবো, সেখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো 13 দিন আর 17 দিন, যোগের ক্ষেত্রে ওপরে ছোট আছে কি বড় আছে দেখার প্রয়োজন নেই। যোগের ক্ষেত্রে ছোট বড় থাক, অসুবিধা নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ওপরে ছোট থাকলে আগেরটা থেকে কাটতাম। ঠিক আছে? তাহলে 13 আর 17 যোগ করলে কত পাওয়া যাচ্ছে দেখো, এটা 7 আর 3 10 শূন্য, হাতে হচ্ছে 1 10 3, তাহলে 30 দিন। 2 আর 11 যোগ করলে হয় 13 মাস, আর এখানে 8 আর 4 যোগ করলে হয় 12 বছর। ঠিক আছে? তাহলে এটাকে আরও ভাঙা যাবে, কারণ বলেছি যে দিনের ঘরটা 30 বা 30-এর থেকে বেশি আসলে সেটা মাসে কনভার্ট করা যাবে, আর মাসটা যদি 12 বা 12 থেকে বেশি আসে সেটা বছরে আনা যাবে। তাহলে এখানে 12 বছর আর 13 মাসটাকে তাহলে আমরা কত লিখব? 13 মাসটাকে লিখব 12 যুক্ত 1 ব্র্যাকেট দিয়ে মাস, আর 30 দিনটা তোমার
এক মাস হয়ে চলে আসবে, তাহলে 30 যুক্ত 0 লিখতে পারি এত দিন। তাহলে দেখো 12 বছরটা এখানে এই যে 12 মাসটা আছে, 12 মাসটা যখন বছরের ঘরে আসবে এক মাস হয়ে আসবে, মানে এক যোগ হয়ে যাবে 12-র সাথে, তাহলে 12 বছর তো ছিলই, তাহলে হয়ে যাবে 13 বছর। ঠিক আছে, আর এখানে এই যে 30 দিনটা মাসের ঘরে যখন আসবে তখন এক যোগ হয়ে যাবে, তাহলে কত মাস পড়েছিল? এক মাস। এক মাসের সাথে 30 দিনটার জন্য এক মাস আরও যোগ হবে, সেজন্য এটা 2 মাস হয়ে যাবে, 2 মাস। আর তাহলে 0 দিন পড়ে থাকলো, 0 দিন লিখতেও পারো, আবার 0টা নাও লিখতে পারো। তাহলে আমাদের দুজনের মোট বয়স 13 বছর 2 মাস। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এরপরে 3 দাগের অঙ্কটা কী আছে পড়ো। এই অঙ্কগুলো একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 দাগের অঙ্কটা কী আছে দেখো। 3 দাগের অঙ্কটি বলেছে যে আমাদের ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কতদিন বেশি ছিলেন? তাহলে কত বেশি বা কত কম বললেই আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে দেখো 3 মাস 13 দিন বেশি না 2 মাস 14 দিন বেশি? তাহলে যেহেতু 3 মাসটা বেশি 2 মাসের থেকে, তাহলে নিশ্চয়ই 3 মাস 13 দিনটা বেশি। ঠিক আছে, তাহলে 3 মাস 13 দিন, আর নিচেতে লিখবে 2 মাস 14 দিন, 2 মাস 14 দিন। ঠিক আছে, এটা কি বিয়োগ করব, তাহলে 13 থেকে 14 বিয়োগ করা যাবে না, সেজন্য এটা 1 মাস বাদ দেবো, 1 মাস বাদ দিলে এটা 2 মাস হয়ে যাচ্ছে, এটা আরও 30 যোগ করব। কেন? কারণ 1 মাস মানে 30 দিন। ঠিক আছে, এখানে 1 মাসটা এখানে 30 দিন হয়ে চলে এলো, 30 আর 13 যোগ করলে হয় 3, 3 একে 4, 43, 43 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 4 করে 13 9, আর থাকছে 1 10, তোমার 1 রেখে 2, 2 আর 2 তোমার, ঠিক আছে 29 পাওয়া গেলো। এখানে এটা 0 পাওয়া যাচ্ছে, তাহলে 0 মাস লেখার প্রয়োজন নেই, এখানে এত দিন। তাহলে তুমি লিখবে কি, এখানে উত্তর চাইছিল যে কোথায় কতদিন বেশি ছিলেন, তাহলে 3 মাস 13 দিন কোথায় ছিলেন? আসামে। তাহলে অতএব ছোট কাকা আসামে 29 দিন বেশি ছিলেন। ঠিক আছে, তাহলে 3 দাগের অঙ্কটা আশা করি বুঝতে পারলে। 4 দাগের অঙ্কটা দেখো, রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে, একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পরে অন্য দল 2 মাস 15 দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন। দুই দলের লোক মোট কতদিন কাজ করে? তাহলে মোট যখনই থাকবে তখনই যোগ করে দেবো। ঠিক আছে, আর কত বেশি বা কত কম বললে তখন যোগ করব, বড়টা থেকে ছোটোটা। তাহলে 4 দাগের, তাহলে মোট বলেছে যোগের ক্ষেত্রে ছোট বড় দেখার প্রয়োজন নেই। ওপরে তাহলে 1 মাস 27 দিন, আর নিচেতে 2 মাস 5 দিন লিখে যোগ করে দেব। 27 আর 5 যোগ করলে হয় 32। ঠিক আছে, আর 3 এত মাস এত দিন। যখনই দিনের ঘরটা তোমার 30 বা 30-এর থেকে বেশি আসবে তখন সেটা মাসে নিয়ে আসা যাবে, সেজন্য সেটাকে ভাঙতে হবে। তাহলে 32টাকে আমরা লিখব 30 যুক্ত 2 এত দিন। ঠিক আছে, আর এখানে তোমরা লিখবে যে তাহলে এই 30 দিনটা, যেহেতু এগুলো তোমরা অ্যারোগুলো তোমরা দেবে না, আমি বোঝানোর জন্য শুধু দিচ্ছি। ঠিক আছে, তাই 30 দিনটা যখনই মাসের ঘরে 1 হয়ে চলে আসবে, তাহলে 3-এর সাথে 1টা যোগ হয়ে যাবে। তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে 3 যুক্ত 1, পুরোটা ব্র্যাকেট দিয়ে একটা লাইন বেশি লিখবে, এত মাস আর 2 দিন পড়েছিল সমান 4 মাস 2 দিন। ঠিক আছে, তাহলে উত্তরটা কী লিখবে? অতএব 4 দাগের উত্তর কী চেয়েছিল? যে 2 দল লোক মোট কতদিন সময় নিয়েছিল। অতএব 2 দল
লোক মোট 4 মাস 2 দিন সময় নিয়েছিল। ঠিক আছে, এবার 5 দাগের অঙ্কটা কি বলেছে পড়ো। পাঁচের দাগের অঙ্কটি বলেছে একদল লোকের বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 1 মাস 28 দিন সময় লেগেছিল, কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 2 মাস 6 দিন সময় লেগেছিল। তাহলে কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল? তাহলে কত বেশি বা কত কম চাইলেই আমি বলেছি বেশিটা থেকে কমটা বিয়োগ করে দেবে। তাহলে দেখো, বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 1 মাস 28 দিন সময় লেগেছিল, আর তেঁতুলতলা গ্রামে 2 মাস 6 দিন। তাহলে 1 মাসটা বেশি না 2 মাসটা বেশি? কখনো এই দিনটা দেখবে না যে 28টা বেশি আর 6টা তো কম, তাহলে এখানে নিশ্চয়ই 1 মাস 28 দিনটা বড় হবে আর 2 মাস 6 দিনটা কম হবে, সেটা নয়। এখানে মাসের ঘরটা দেখবে, সব থেকে বাঁ দিকের এককটা মানে বাঁ দিকের সংখ্যাটা দেখবে। ঠিক আছে, বা এখানে যদি বছর থাকতো তাহলে বছর এর সংখ্যাটা দেখতাম। তাহলে 1 মাস 28 দিন বলেছে, তাহলে মাসের ঘরে 1 আছে, এখানে মাসের ঘরে 2 আছে, তাহলে 2 মাস 6 দিনটা বড়। ঠিক আছে, তাহলে কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল? কত বেশি বা কত কম যাই বলুক, তোমরা বড় থেকে ছোটটা বিয়োগ করবে। ঠিক আছে, তাহলে দেখো 2 মাস 6 দিন থেকে আমরা বিয়োগ করব 1 মাস 28 দিন। 2 মাস 6 দিন থেকে আমরা বিয়োগ করব 1 মাস 28 দিন বিয়োগ। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে যেহেতু উপরে ছোটো সাত থাকা চলবে না, সেজন্য আগেরটা থেকে কাটবো। তাহলে 2 মাসটাকে কেটে 1 করে দিলাম, তাহলে 1 মাসটা 12 দিন, 1 মাসটা 30 দিন হয়ে চলে আসবে। বছর হলে এটা 12 যোগ হতো, কারণ 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, 30 আর 6 যোগ করলে কত হয়? 36। 36 থেকে এবার 28 বিয়োগ করে যাবে, তাহলে 8 করে 16, 8 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই পাওয়া যাবে, আর 1 বিয়োগ করলে এটা 0 পাওয়া যাবে, তাহলে 8 দিন। বুঝতে পারলে? তাহলে অতএব উত্তরটা লিখে দাও, যে অতএব কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল? তাহলে কম সময় লেগেছিল বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে। তাহলে লিখবে বকুলতলা, অতএব বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 8 দিন কম সময় লেগেছিল। যদি এই অঙ্কটার উত্তর চাইতো যে কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত বেশি সময় লেগেছিল, তখন যেহেতু বেশি সময় লেগেছে তেঁতুলতলা গ্রামের, তাই তখন লিখতাম তেঁতুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 8 দিন বেশি সময় লেগেছিল। ঠিক আছে, উত্তরটা তো 8 লিখবই, সেটা কম বা বেশি কোন গ্রামের সেটা উল্লেখ করে আমরা লিখব। ঠিক আছে, এবার 6 দাগের অঙ্কটা কী আছে পড়ো। 6 দাগাটি বলেছে আমাদের স্কুলের 3টি ঘর তৈরি করা হলো। প্রথম ঘরটি তৈরি করতে 1 মাস 17 দিন, দ্বিতীয় ঘরটি তৈরি করতে 1 মাস 2 মাস 5 দিন এবং তৃতীয় ঘরটি 1 মাস 27 দিন সময় লেগেছে। তাহলে স্কুলের 3টি ঘর মোট কত সময়? তাহলে মোট যখনই বলবে এটা যোগ করে দেবে। তাহলে পরপর লিখে, ছোট হোক বড় হোক যা আছে লিখে লিখে যাবে। যোগের ক্ষেত্রে ছোট বড় দেখার প্রয়োজন নেই। তাহলে 1 মাস 17 দিন, তারপর 2 মাস কত 5 দিন, আর 1 মাস 27 দিন। যোগ করে দিলে তাহলে কি পাওয়া যাবে? দেখো 7 আর 5 12, 12 আর 7 হচ্ছে 19। ঠিক আছে, 1 2 1 3, 3 1 4, এখানে 2 1 3 1 4, এত মাস এত দিন। তাহলে যেহেতু দিনটা 49 এসেছে মানে 30-এর থেকে বেশি, তাহলে 4 মাস, আর এটাকে লিখব 30 যুক্ত 19। এই 19টা কী করে পেলাম? 49 থেকে 30 বিয়োগ করে দিলাম, তাহলে 30 যুক্ত কত লিখবো সেটা পেয়ে গেলাম
19 হয়ে গেল, তাহলে 19 দিন। এবার দেখো এই 30 দিনটা 1 মাস হয়ে চলে আসলে তাহলে 4 যুক্ত 1 মানে 1 মাস বেড়ে গেল, আর 19 দিন, তাহলে 5 মাস 19 দিন। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হবে? অতএব স্কুলের 3টি ঘর তৈরি করতে মোট 5 মাস 19 দিন সময় লেগেছিল। অতএব স্কুলের, দাঁড়াও 1 মিনিট, স্কুলের 3টি ঘর তৈরি করতে মোট 5 মাস 19 দিন সময় লেগেছিল। ঠিক আছে, আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে। এরপর দেখো বলেছে ছুটিতে দুপুরবেলায় গল্প করি। এর প্রথমের এই কথাগুলো একটু পড়ে নেবে, তারপরে দেখো যেগুলো দেওয়া নেই সেগুলো আমি করে দিচ্ছি। এখানে গড় তোমাকে বের করতে হবে। তাহলে গড় জিনিসটা কি সেটা আমি একটু বুঝিয়ে দিই। গড় বা অ্যাভারেজ জিনিসটা কি, দেখো যদি আমি বলি যে 1 2 3 এদের গড় কত হবে, তাহলে এদের গড় বের করতে গেলে এভাবে করবে, যে যে সংখ্যাগুলো বলে দেওয়া আছে সেইগুলো যোগ করবে। দাঁড়া মিনিট, সেগুলো যোগ করবে, মানে 1 যুক্ত 2 যুক্ত 3। এবার এই যোগফলটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে রাখবে এবং কটা সংখ্যা ছিল এখানে, 3টে সংখ্যা ছিল। এই যে একটা সংখ্যা, 2টা 2 নম্বর সংখ্যা, আর 3টা 3 নম্বর সংখ্যা। তাহলে 1 2 3 এখানে 3টে অঙ্ক আছে বা 3টে সংখ্যা আছে, সেজন্য এখানে তোমরা 3 দিয়ে ভাগ করবে। যটা সংখ্যা থাকবে তত সংখ্যা দিয়ে ভাগ করবে। তাহলে 2 আর 3 5 আর 6, 6কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর পাওয়া যাবে 2। 3 দুগুণে 6, তাহলে 1 2 আর 3-এর গড় সংখ্যা কত পাওয়া গেল? গড় পাওয়া গেল 2। ঠিক আছে, তাহলে গড় বলতে এই জিনিসটাই বোঝায়। আবার যদি আমি এরকম একটা অঙ্ক দিই যে 0 5 আর 7 এদের গড় কত, তখন তোমরা এভাবে লিখবে যে 0 5 7 এর গড় সমান, আমি কি বলেছি, যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের আগে যোগ করবে। তাহলে 0 যুক্ত 5 যুক্ত 7, এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে কটা অঙ্ক আছে, কটা সংখ্যা আছে। শূন্যটা কিন্তু দেখো শূন্যর আলাদা করে কোনো ভ্যালু থাকে না বা দাম থাকে না, কিন্তু এইখানে শূন্য আছে, শূন্য ধরতে হবে। ঠিক আছে, কখনোই বলে দেবে না যে শূন্য তো কোনো দাম নেই, 5 আর 7 আছে, তাহলে 5 আর 7-এর জন্য 2 দিয়ে ভাগ হবে, কিন্তু 2 দিয়ে ভাগ হবে না, হবে 3 দিয়ে ভাগ। কারণ সংখ্যা আছে কটা, সংখ্যা আছে 3টে। শূন্যটা একটা সংখ্যা, 5টা আর একটা সংখ্যা, 7টা আর একটা সংখ্যা, টোটাল 3টে সংখ্যা, 3 দিয়ে ভাগ হবে। তাহলে শূন্য থাকলেও, শূন্যর দাম থাকুক আর নাই থাকুক, যোগের ক্ষেত্রে হয়তো যোগ করবার সময় শূন্যটা ধরা চলবে না, মানে ধরলেও কিছু তোমার বেড়ে যাবে না বা কমে যাবে না সংখ্যাটা, কিন্তু যখন ভাগ চিহ্ন দিয়ে কত সংখ্যাটা লিখবো, যে কত দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে শূন্যটা ধরে কটা সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটা বসাবো। তাই শূন্যটা ধরে এখানে 3টে সংখ্যা হচ্ছে, সেই জন্য 3 দিয়ে ভাগ করলাম। তাহলে 5 আর 7 যোগ করলে হয় কত, 12। 12 আর 0 যোগ করলে সে 12ই আসছে, 12 ভাজিত 3, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4। বোঝা গেল? তাহলে 0 5 7 এর গড় পাওয়া গেল 4। এরপর নিচেতে দেখো, শান্তনু আর নিবেদিতা ঠিক করলো আরও মাছ ধরবে। শান্তনু 4টি মাছ ধরেছে, নিবেদিতা 2টি ও পরাণবাবু 6টি মাছ ধরলেন। তাহলে আমরা মোট কটি, তাহলে এই মাছের সংখ্যাগুলো একটু বসিয়ে দাও। শান্তনু 4টি, নিবেদিতা 2টি আর পরাণবাবু 6টি, তাহলে 4 2 আর 6, তার মানে 12টি, তাই তো? 12টি মাছ ধরলাম। এবার 3 জনে সমান ভাগে ভাগ করলে আমাদের 3 জনের মাছের গড় পাওয়া যাবে কত? তাহলে দেখো প্রথমে 4 2 আর 6-এর আমরা যোগ করে নিয়েছি, পাওয়া গেছে কত, 12। এবার 12 সংখ্যাটাকে আমরা ভাগ করব 4 2 আর 6, কটা সংখ্যা, 3টে সংখ্যা, বা আমরা আছি কতজন, 3 জন, সেজন্য 3 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 3 4 12, সেজন্য ভাগ বলে এলো 4। বোঝা গেল? তার পরাণবাবু বললেন ঠিক বুঝেছ। আর তাহলে গড় সম্বন্ধে নিশ্চয়ই তোমরাও ঠিক বুঝেছ। তারপরে নিচে দেখো কী আছে,
একেরটা বলেছে মালতীর কাছে 6টা পেন আছে, অয়নের কাছে 8টা আছে। তাহলে অয়ন ড্যাশটি মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে, তাই ওদের দুজনের কাছে গড়ে ড্যাশটি পেন আছে। তাহলে এই উত্তরগুলো বসানোর আগে আমরা আগে গড়টা কত আসছে সেটা বের করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের মোট পেন আছে কটি? তাহলে দেখো মালতীর কাছে আছে 6টি আর অয়নের কাছে আছে 8টি। তাহলে আমাদের মোট পেন আছে 6 যুক্ত 8, 8 আর 6 যোগ করলে হয় 14, তাহলে 14টি পেন। তাহলে গড় কত পেন আছে? গড় আছে, তাহলে যে যোগফলটা আসবে সংখ্যা দুটোর সেই যোগফলটা বসিয়ে দিলাম। আর কটা সংখ্যা? দুটো, যেহেতু 6 আর 8 দুটো সংখ্যা, বা অয়ন আর মালতী দুজন, সেজন্য 2 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 2 ঘর নামতে বললে 7 2 14 হয়, তাহলে গড় পেন আছে 7টি করে। তাহলে দেখো মালতীর কাছে 6টা পেন আছে, তাহলে মালতীর কাছে যদি 7টা হয়, আর অয়নের কাছে 8টা পেন আছে, অয়নের কাছেও যদি 7টা হয়, তাহলে দুজনের কাছে সমান সমান হয়ে যাবে। তাহলে অয়নের কাছে দেখো 8টা আছে, মানে 7-এর থেকে একটা বেশি আছে, আর মালতীর কাছে 6টা পেন আছে, মানে 7-এর থেকে একটা কম আছে। তাহলে অয়ন যদি একটা পেন মালতীকে দিয়ে দেয়, তাহলে মালতীর 7টা হয়ে যাবে, অয়নেরও 7টা হয়ে যাবে, মানে দুজনের সমান সমান পেন হয়ে যাবে। তাহলে অয়ন ড্যাশটি মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে। তাহলে অয়ন মালতীকে যদি একটি পেন যদি দেয়, তাহলে দুজনের পেন সমান সংখ্যক হয়ে যাবে। তাই ওদের দুজনের কাছে গড়ে 7টি পেন আছে, ঠিক আছে। এবার 2 দাগের অঙ্কটি দেখো। বলেছে একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে, প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি এবং তৃতীয় তাকে 6টি বই আছে। তাহলে এই 3টে সংখ্যার আগে যোগ করে দাও, 8 10 আর 6। তাহলে 3টি তাকে মোট কটি বই আছে সেটা পেয়ে যাবে। তাহলে 8 10 আর 6, তাহলে কত পাওয়া যাচ্ছে? 24টি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তোমরা যোগটা করে নিয়ে দেখো, যে 24টি বই আছে 3টি তাকে মোট। তাহলে তাই প্রতি তাকে গড়ে কটি করে বই আছে? তাহলে গড়ে বই আছে 24 ভাজিত তাক কটা, বা এখানে সংখ্যা কটা ছিল? 8 10 আর 6, 3টে সংখ্যা ছিল বা তাক ছিল 3টে, সেজন্য 3 দিয়ে আমি ভাগ করে দেবো। তাহলে 3 আসতে কত? 24। তাহলে প্রতি তাকে গড়ে আছে 8টি করে বই, বোঝা গেল? তাই গড় এভাবে বের করতে হয়, প্রথমে যা যা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো যোগ করে দিয়ে কটা সংখ্যা আছে তত সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলেই গড় পেয়ে যাবে। এবার নিচের দিকে দেখো, 3 দাগের অঙ্কটা কী দেওয়া আছে? যে 4টি ঝুড়িতে আম আছে, 4টি ঝুড়িতে আম আছে, প্রথম ঝুড়িতে 11টি, দ্বিতীয় ঝুড়িতে 10টি, তৃতীয় ঝুড়িতে 13টি এবং চতুর্থ ঝুড়িতে 14টি আম আছে। তাহলে 4টি ঝুড়িতে মোট আম আছে কত? প্রথম ঝুড়িতে দেখো 11টি, তাহলে এখানে প্রথম বক্সটাতে 11 বসালাম, দ্বিতীয় বক্সটাতে বসাবো 10, কারণ দ্বিতীয় ঝুড়িতে 10টি আছে, তৃতীয় ঝুড়িতে 13টি আর চতুর্থ ঝুড়িতে 14টি। তাহলে এদের যোগ করলে কত পাওয়া যাবে? 4 আর 3 7, 7 আর 1 কত? 8, আর 1 1 2 3 4, তাই তো 4, তাহলে 48টি। এবার দেখো 4টি ঝুড়িতে গড়ে আম আছে কত? মোট সংখ্যা হচ্ছে 48। মোট সংখ্যাটাকে এখানে সংখ্যা কটা বা ঝুড়ি কটা? 1 2 3 4টে, 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 12 48, বা তোমরা এখানে ভাগটা পাশে করে নিয়ে দেখতে পারো যে 12 আসবে। তাহলে 4টি ঝুড়িতে গড়ে আম আছে 12টি। এবার 4 থেকে অঙ্কটি কী আছে? যে আজ সোফিয়ার বাড়িতে 12 জন অতিথি এসেছে এবং নূরজাহানের বাড়িতে 10 জন অতিথি এসেছে। তাহলে ড্যাশ বাড়িতে বেশি অতিথি এসেছে? তাহলে সোফিয়ার বাড়িতে 12 জন আর নূরজাহানের বাড়িতে 10 জন। তাহলে কার বাড়িতে বেশি জন এসেছে? সোফিয়ার বাড়িতে। তাহলে এখানে সোফিয়া লিখে দেবে, সোফিয়ার বাড়িতে বেশি অতিথি এসেছে। আর ওদের দুজনের বাড়িতে গড়ে কতজন অতিথি এসেছে? তাহলে গড়ে বের করার জন্য আগে আমরা এখানে বের করে নেব গড় কত আসছে, তারপরে এই বক্সটাতে বসাবো, ঠিক আছে। তাহলে দুজনের বাড়িতে মোট কতজন অতিথি এসেছে? তাহলে মোট এসেছে দেখো সোফিয়ার বাড়িতে 12 জন আর নূরজাহানের বাড়িতে 10 জন। তাহলে 12 আর 10 যোগ করলে হয় 22, তাই তো 22 যদি হয়। এবার 22কে আমরা ভাগ করে দেবো, যেহেতু এখানে দুটো সংখ্যা আছে বা দুজন আছে সেজন্য 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 22 ভাজিত 2, তাহলে 11 2 22। তাহলে প্রত্যেকের বাড়িতে 11 জন করে গড়ে লোক এসেছে। তাহলে দুজনের বাড়িতে গড়ে লোক এসেছে 11 জন, বা অতিথি এসেছে 11 জন, ঠিক আছে। এবার 5 দাগের অঙ্কটি কী আছে পড়ো। 5 দাগাটি বলেছে আজ তোমাদের বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 10 জন অনুপস্থিত, দ্বিতীয় শ্রেণীতে 10 জন অনুপস্থিত। তাহলে অনুপস্থিতিতে দুটোই জোড় অথবা দুটোই বিজোড় সংখ্যা বসাই। তাহলে দুটোই যদি জোড় বসাই, দেখো
তাহলে প্রথম শ্রেণীতে আমি বলে দিলাম যে 4 জন অনুপস্থিত, আর দ্বিতীয় শ্রেণীতে 6 জন অনুপস্থিত, দুটি জোড় বসিয়ে দিলাম। তোমরা দুটো বিজোড়ও নিতে পারতে, যেমন এখানে আমি যদি 3 বসাতাম, এটা 5 বা যে কোনো বিজোড় সংখ্যা বসালেই হবে। মানে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলো হলো বিজোড়, আর যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, মানে ভাগশেষ শূন্য আসে, সেইগুলো হবে জোড়। ঠিক আছে, তাহলে এখানে কী লিখবে যে 2 শ্রেণীতে মোট অনুপস্থিতি, তাহলে এই বক্সটাতে ছোট ছোট করে আমি লিখে দিচ্ছি যে 2 শ্রেণীতে মোট অনুপস্থিতির সংখ্যা বা মোট অনুপস্থিতির সংখ্যা এতজন। তাহলে লিখবে যে মোট অনুপস্থিতির সংখ্যা সমান, দেখো প্রথম শ্রেণীতে 4 জন অনুপস্থিত আর দ্বিতীয় শ্রেণীতে 6 জন, 4 আর 6 কত হয় 10 হয়, তার 10 জন অনুপস্থিত। তাহলে 2 শ্রেণীতে ওই 2 শ্রেণীতে গড় অনুপস্থিত, তাহলে গড় অনুপস্থিত বা গড়ে কতজন অনুপস্থিত, তাহলে 10 যে যোগফলটা এলো তাকে ভাগ করে দেব। এখানে কটা শ্রেণী, দুটো, সেজন্য 2 দিয়ে ভাগ করব। তাহলে 5 2 10, তাহলে প্রত্যেক শ্রেণীতে 5 জন করে গড়ে অনুপস্থিত। তাহলে আজ ওই দুটি শ্রেণীতে গড়ে 5 জন অনুপস্থিত। ঠিক আছে, আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে। এরপরে কি আছে দেখো, 6 দাগের অঙ্কটি বলেছে ছয়টাটি বলেছে যে আমরা বকখালি বেড়াতে যাব, ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু মামি মামা কাকা কাকিমা সবাই যাবে, আরও অনেকে যাবে। ধর্মতলার গিয়ে দেখলাম 4টে বাস দাঁড়িয়ে আছে। তাহলে কটা বাস? 4টে বাস। প্রথম বাসে কতজন? 42 জন। দ্বিতীয় বাসে 30 জন, তৃতীয় বাসে 24 জন, আর চতুর্থ বাসে 32 জন। তাহলে আমাদেরকে গড় বের করতে হবে 42, 30, 24 আর 32-এর। তাহলে আমরা সবাই মিলে মোট কতজন মানে যোগ করে দেবো, সেনো মোট কতজন যাব সেটা পেয়ে যাব। তাহলে দেখো 42, যে সংখ্যাগুলো দেওয়া আছে 42, 30 আর তৃতীয় বাসে 24, চতুর্থ বাসে 32, তাই যোগ করে দেবো। তাহলে মোট সংখ্যাগুলো মানে যোগফলটা পেয়ে যাব। তাহলে 4 আর 2 কত? 6, 6 আর 2 8, 3 আর 2 5, 5 3 8, 8 আর 4 12, তাহলে মোট যাব আমরা 128 জন। আর প্রতি বাসে গড়ে কতজন যাব? তাহলে গড়ে যাব মোট যে সংখ্যাটা এলো সেটাকে ভাগ করে দেব কটা বাস? 3টে বাস, 4টে বাস, মানে 4টে সংখ্যা আছে সেজন্য 4 দিয়ে ভাগ করে দেবো। তোমরা যদি এখানে পাশে ভাগ করে দাও তাহলে এটা কত আসবে? এটা 32 আসবে। দেখে নাও, 128কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 3 কত? 12, 8টাকে নামালাম, 4 2 কত? 8। ঠিক আছে, তাহলে 32 হচ্ছে এদের গড় মান। তাহলে প্রতি বাসে গড়ে 32 জন যাব। বোঝা গেল? এবার 7 দাগের অঙ্কটি কী আছে দেখো। 7 দাগের অঙ্কটি বলেছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন এবং চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। তাহলে ওই দিনের মোট উপস্থিতি হলো, মানে কতজন করে এসেছে, তাহলে মোট কত? দেখো প্রথম শ্রেণীতে 22, তারপর দ্বিতীয় শ্রেণীতে 30, তৃতীয়তে 35 আর চতুর্থতে 25। তাহলে যোগ করলে কত পাওয়া যাবে? 5 আর 5 10, 10 আর 2 হয় 12, 12 2 1, তাহলে 2 আর 1 3, 3 6, 6 আর 3 9, 9 10 11, তাহলে 112 জন মানে এসেছে। তাহলে প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি হলো 112কে আমরা ভাগ করে দেবো। কটা শ্রেণী আছে? 1 2 3 4টে, সেজন্য 4, মানে সংখ্যা আছে 4টে, 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 112কে 4 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? দেখো 4 4 2 8, 8 8 8 11 3 32, 4 8 32, 28 জন পাওয়া যাবে। তোমরা যদি পাশে ভাগটা করে নাও দেখে নাও যে 112কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে কত? 8 পাওয়া যাচ্ছে, 8 11 3 32, 4 8 32, 28 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি হলো 28 জন। 8 জায়গাটা বলেছে আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি। তাহলে ওই 3 দিন আমি গড়ে কত ঘন্টা পড়েছি? তাহলে এখানেই আমি উত্তরটা বের করে দিচ্ছি। ঠিক আছে, উত্তরটা বের করে দিচ্ছি। তাহলে দেখো আমি
আমি একবারে উত্তরটা বের করবো। আমি ওই 3 দিন, দাঁড়া একটু উপর দিয়ে করে দিই, 3 দিন গড়ে, একবারে আমরা গড়ে বের করব, গড়ে পড়েছি সমান, দেখো সোমবার 4 ঘন্টা যুক্ত মঙ্গলবার 5 ঘন্টা যুক্ত বুধবার 3 ঘন্টা, পুরোটা ভাগ করব কত দিন, 3 দিন, সেন ভাজিত 3, ঠিক আছে, সমান 5 আর 3 কত 8, 8 আর 4 কত 12, তাহলে 12 ভাজিত 3 সমান 3 4 12, তাহলে ওই 3 দিন গড়ে পড়েছি 4 ঘন্টা। বুঝে গেল? এটা হবে অ্যান্সার। এরপর কি বলেছে দেখো, এসো গড়কে পাল্টাই। টেবিলে 2টি প্লেট আছে, প্রথম প্লেটে 4টি, দ্বিতীয় প্লেটে 6টি সন্দেশ আছে, তাহলে 2টি প্লেটে মোট 10টি সন্দেশ আছে, 2টি প্লেটে গড়ে তাহলে 10 ভাজিত 2 মানে 5টি সন্দেশ আছে, তাই প্লেটে মোট সন্দেশ সংখ্যা 5-এর 2 গুণ, 5-এর 2 গুণ মানে 5 গুণিত 2, তাহলে 10টা পাওয়া যাচ্ছে, তাহলে প্লেটে মোট মানে সন্দেশ আছে 10টি, ঠিক আছে। এবার বলেছে খালি প্লেটে কটা সন্দেশ রাখলে 3টি প্লেটে সন্দেশের গড় 4 হবে, তাহলে 3টি প্লেটে যদি সন্দেশের গড় 4 হয় তাহলে মোট সন্দেশের সংখ্যা কত হবে, 4-এর 3 গুণ, তাহলে 3টি প্লেটে মোট সন্দেশের সংখ্যা হবে 4-এর 3 গুণ মানে 4 গুণিত 3 মানে 12টি, তাহলে 2টি প্লেটে মোট সন্দেশ আছে 10টি, কিন্তু তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে কটি, দেখো যদি 12টি আনতে চাই সংখ্যাটাকে, মানে সন্দেশ তাহলে আরও কটা রাখতে হবে, 2টি প্লেটে তো মোট 10টি আছে, তাহলে আরও কটা রাখলে 12টা হবে, নিশ্চয়ই 2টো, তাই তো, তাহলে কি করে পাবো, যে 12 সংখ্যাটা সেটাকে বিয়োগ করে দেবো 10 দিয়ে, তাহলে সন্দেশ রাখতে হবে 12টি মোট, কিন্তু আছে আগে থেকেই 10টি, সেই জন্য 12 থেকে যদি 10 বিয়োগ করে দিই তাহলে এখানে কটি আরও রাখতে হবে সেটা পেয়ে যাব, তাহলে 2টি আরও রাখতে হবে, ঠিক আছে, তাহলে তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে 2টি। আশা করি অঙ্কটি বুঝতে পারলে, আর একবার প্রথম থেকে দেখে নেবে। তারপর দেখো এখানে বলেছে পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 20 রান করেছে, তাহলে কতজন, 3জন গড়ে 20 রান করেছে, তাহলে তারা মোট কত রান করেছে, তাদের গড় রান হলো 20, তাদের মোট রান হলো কতজন ছিল, 3জন ছিল, তাহলে 3 গুণিত 20 করে দিলে তাহলে তাদের মোটটা পেয়ে যাব, তাহলে গড় যে মানটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে কতজন আছে বা কটা সংখ্যা আছে কতজনই দেওয়া থাকবে, তো সেইটা দিয়ে আমরা যদি গুণ করে দিই, এখানে যেহেতু 3জন আছে তাহলে 3 দিয়ে যদি আমি প্রত্যেকের গড় রান মানে 20টাকে গুণ করে দিই তাহলে তাদের মোট রানটা পেয়ে যাব, তাই 3 দুগুণে কত 6, 6-এর পাশে একটা শূন্য 60, তাহলে তাদের মোট রান হলো 60, তাহলে এটা হয়ে গেল। এবার এই অঙ্কটা কী আছে দেখো, আজ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে উপস্থিতির গড় 30, আজ ওই 2 শ্রেণীতে মোট উপস্থিতি, তাহলে 2 সংখ্যাটাকে আমরা গড় 30 দিয়ে গুণ করে দেবো, তাহলে গড় উপস্থিতি হলো 30, তাহলে মোট উপস্থিতি হলো 2 গুণিত 30 বা 30 গুণিত 2, যেভাবে লেখো গুণের ক্ষেত্রে অসুবিধা নেই, তাহলে 30 আর 2 গুণ করলে 3 দুগুণে কত 6, পাশে একটা শূন্য, তাহলে 60 জন হচ্ছে মোট উপস্থিতি, ঠিক আছে। এবার বলেছে যে 5টি সংখ্যার গড় 5, সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে 5টি সংখ্যা আর গড়টা হচ্ছে 5, তাহলে 5টি সংখ্যার গড় যদি 5 হয় তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত হবে 5, এটা হচ্ছে সংখ্যা আর গড় হচ্ছে 5, তাহলে 5টি সংখ্যার গড় 5 মানে 5-এর 5 গুণ, তাহলে 5-এর 5 গুণ যদি হয় 5 5-এ কত 25, তাহলে 5টি সংখ্যার সমষ্টি হয়ে যাবে 25, বোঝা গেল। এবার একের অঙ্কটা কী আছে, যে ছবি দেখে গড়ের সমস্যা তৈরি করি ও সমাধান করি, তাহলে প্রথম ঝুড়িতে 8টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা এবং তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে, তাহলে মোট কলা আছে 8 যুক্ত 6 যুক্ত 4, তাহলে 18টি, এখানে লিখে দেবে 18টি, তাহলে ঝুড়িতে গড়ে কটি আছে, তাহলে 18 ভাজিত ঝুড়ি কটা 3টে, সেই জন্য 3 6 কত 18, তাহলে 6টি কলা আছে গড়ে, তাহলে প্রত্যেক ঝুড়িতে গড়ে 6টি কলা আছে। এবার নিচেতে দেখো সমস্যাটা লিখে সমাধান করতে বলেছে, তাহলে এখানে প্রথম ট্রলিতে কটা বস্তা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টাই তো, হ্যাঁ প্রথমে তাহলে এটা 10 লিখে দিচ্ছি, একবারটি গুনে নিচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে দ্বিতীয়টাতে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে তাই তো, হ্যাঁ 9টা দ্বিতীয়টাতে, আর তৃতীয়টাতে 1 2 3 4 5 6 7 8,
8টি, তাহলে 27, তাই তো? 9 দুগুণে 18, 17 আর 10 হচ্ছে তোমার 27। তাহলে এখানে তোমরা লিখবে যে 3টি ট্রলিতে মোট বস্তার সংখ্যা, বা শুধুই লিখবে যে মোট বস্তার সংখ্যা সমান এতটি। তাহলে সাইকেল ভ্যান, তাহলে প্রতিটি সাইকেল ভ্যানে, প্রতিটি ভ্যানে গড় বস্তা আছে, তাহলে গড়ে বস্তা আছে কটি? তাহলে 27 ভাজিত ভ্যান কটা? 3টে, তাহলে 3 9 27, 9টি। ঠিক আছে? এবার তারপরে দেখো নিচটা কি বলেছে, সমস্যাটা লিখে সমাধান করি। 3 দাগাটি বলেছে যে একটা আলমারি দেওয়া আছে, 4টে তাক আছে, 4টি তাকে কতগুলি বই আছে। তাহলে মোট বইয়ের সংখ্যা এখানে লিখব, মোট বইয়ের সংখ্যা, বা তোমরা এইভাবে লিখতে পারো যে 4টি তাকে মোট বইয়ের সংখ্যা তাহলে কত? তাহলে দেখো দেখে নাও প্রথম তাকে কত আছে, এটা আমাকে জুম করতে হবে। তাহলে 4টি তাকে মোট বইয়ের সংখ্যা কত? দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে প্রথম তাকে 7টা, দ্বিতীয় তাকে 1 2 3 4 5 6 7, দ্বিতীয় তাকে 7টা, 1 2 3 4 5 6 7 8, 8টা, 1 2 3 4 5 6, 6টা, তাহলে 7 গুণে 14, আর এখানে 14, 14 28। ঠিক আছে? তাহলে 28, তো 4টি তাকে মোট বইয়ের সংখ্যা হচ্ছে 28টি, তাহলে 4টি তাকে গড়ে বই আছে সমান, অতএব প্রতিটি তাকে গড়ে বই আছে সমান, দেখো গড়ে বই আছে কটি? 28 ভাজিত কটা তাক? 4টে, তাহলে 4 7টে 28, তাহলে 7টি, প্রতি তাকে গড়ে 7টি করে বই আছে। এগুলো এককগুলো টি বসিয়ে দিলাম। তারপর এবার বলেছে, দেখো বলেছে ঠিকমতো কাজ করি। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে শুনি চারিদিকে নানা রকম আওয়াজ হচ্ছে। বাড়ির বাইরে গিয়ে দেখি পুকুর পাড়ে একটি সজনে গাছে 4টি হনুমান বসে আছে। হনুমান সজনে ডাঁটা খাচ্ছে। কিছুক্ষণ পর আরও 3টি বাচ্চা হনুমান এলো। এতগুলো হনুমান দেখে আমি ঘাবড়ে গেলাম। আমার ভাই বলল, গাছে কতগুলো হনুমান রে দিদি? আমি বললাম 4 + 3 = 7টি। আরও 5টি হনুমান এলো। আবার 2টি বাচ্চা হনুমানকে নিয়ে চলে গেল। তাহলে গাছে এখন কটি রইল? দেখো 7টি হনুমান ছিল, আরও 5টি যদি হনুমান আসে তাহলে 7 + 5। আবার যদি 2টো হনুমান 2টো বাচ্চাকে নিয়ে গেছে, তার মানে 2টো হনুমান আর 2টো বাচ্চা, টোটাল 4টে। তাহলে 4টে হনুমান তাহলে চলে গেল। তাহলে 7 + 5 - 4। বিয়োগটা কেন করলাম? যেহেতু 4টে হনুমান চলে গেল। তাহলে 4 + 3 + 5 বিযুক্ত বা বিয়োগ 4। এটা সরল অঙ্ক হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এটা যোগ করলে কত পাওয়া যাচ্ছে? 4 3 আর 5 যোগ করলে হয় 12। 12 থেকে আগে যোগের কাজ, ঠিক আছে? সরলের ক্ষেত্রে আগে যোগের কাজ হয় যখন বন্ধনী থাকে না। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8। তাহলে সজনে গাছের সামনের পুকুরে জেলেরা জালে প্রথমে 6টি মাছ তুলল। পরের বারে 8টি মাছ ধরা পড়লো, কিন্তু জালের ফুটো দিয়ে 2টি মাছ পালিয়ে গেল। তাহলে এখন জালে মাছ কটি রইল? প্রথমে 6টি মাছ ধরেছিল, তারপরেও 8টি মাছ ধরেছিল, কিন্তু শেষে 2টো মাছ চলে গিয়েছিল, মানে 2টো বিয়োগ হয়ে গেল। তাহলে 8 আর
6 আর 8 যোগ করলে হয় 14, 14 থেকে 2 বাদ দিলে হয় 12, ঠিক আছে। তাহলে 12টি মাছ এখন জালে রইল। এবার সরলগুলো করতে হবে, সরলগুলো দেখে নাও, সহজ আছে। প্রথমে আমি বলেছি যোগের কাজ হয়, তাহলে 1-এর দাগের অঙ্কটি কী দেওয়া আছে, 9 যুক্ত 2 বিয়োগ 3। তাহলে দেখো 9 আর 2 যোগ করলে হয় 9, 10, 11, 11 থেকে 3 বিয়োগ করলে হয় 8, ঠিক আছে। এবার 2-এর অঙ্কটা কী আছে দেখো, 2-এর অঙ্কটি বলেছে, এগুলো আগে তোমরা চেষ্টা করবে, যদি না পারো তখন এই ভিডিওটা দেখে সমাধান করে নেবে, ঠিক আছে। তাহলে 8 যুক্ত 6 বিযুক্ত 2, তাহলে 8 আর 6 যোগ করলে হয় 14, 14 বিয়োগ 2 সমান 12, ঠিক আছে। এবার 3-এর দাগের অঙ্কটি কী দেওয়া আছে, 3-এর দাগটি দেওয়া আছে 10 যুক্ত 4, 10 যুক্ত 4 বিযুক্ত 3, তাহলে 10 আর 4 যোগ করলে কত হয়, 14, ঠিক আছে। তাহলে 14 বিয়োগ 3 সমান কত, 11, বুঝতে পারলে। এবার 4-এর দাগাটা কী আছে, 4-এর দাগাটা বলেছে যে 15 যুক্ত 7 বিয়োগ 6, তাহলে 15 আর 7 যোগ করলে কত হয়, 22, 22 বিয়োগ 6, ঠিক আছে। 22 বিয়োগ 6 করলে কত হবে, 16 হবে, এই তো হয়ে গেল। এরপরে দেখো, তাহলে প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজটা আগে করব। যেমন এখানে দেখো 8 বিয়োগ 4 আছে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, এই ব্র্যাকেটটাকে বলা হয় প্রথম বন্ধনী। কি বলা হয়, প্রথম বন্ধনী। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে হয় 4, আর বাইরেতেও একটা বিয়োগ 2 আছে, সেজন্য 8 বিয়োগ 2 সমান 2 পাওয়া যাচ্ছে। 8 বিয়োগ 4, তাহলে সেখান থেকে 4 পাওয়া গেল, আবার মাইনাস মানে বিয়োগ 2 আছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাওয়া যাচ্ছে। আর এই যে এই সাইনটা, এই সাইনটাকে বলা হয় বন্ধনী, ঠিক আছে। এবার দেখো 2-এর দাগের অঙ্কটি বলেছে, মা থালায় 10টি সন্দেশ নিয়ে এলো, ভাই 4টি সন্দেশ তুলে নিল, মা আমাকে 3টি সন্দেশ দিল। তাহলে এখন থালায় কটি সন্দেশ আছে, তাহলে দেখো 10টি সন্দেশ নিয়ে এলো, ভাই 4টি সন্দেশ তুলে নিল, মানে 4টি কমে গেল। আবার মা আমাকে 3টি সন্দেশ দিয়ে দিল, তার মানে আরও 3টে কমে গেল। তাহলে প্রথমে 10 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে কত, 6 পাওয়া যাবে। এবার 6 থেকে, এটা 3টা একবার লিখবো, 6 থেকে 3 বিয়োগ করে কত, 3টি সন্দেশ, ঠিক আছে। তাহলে যদি প্রথম বন্ধনী না থাকে তাহলে সরল করলে কীভাবে পাওয়া যাবে, 10 বিয়োগ 4 বিয়োগ 3, তাহলে 10 থেকে 4 মানে প্রথম বিয়োগটা আগে করে নেব, 10 আর 4 বিয়োগ করলে হয় 6, 6 বিয়োগ 3, 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3। আবার এভাবেও, আবার যদি এমন হয় যে 10 বিয়োগ ব্র্যাকেটটা পরে দিয়ে দিয়েছি, ঠিক আছে, ব্র্যাকেটটা যদি পরে দিয়ে দিই মানে 4 আর 3 যদি বিয়োগ করে দিই, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, তাই 10 থেকে 1 বিয়োগ করলে 9, এটা কিন্তু ভুল আসবে, ঠিক আছে, কখনো এটা সঠিক নয়। তাহলে 10টি সন্দেশ থেকে যদি 4টি আরও 3টি যদি তোমার বাদ চলে যায়, উত্তর আসবে 3, ঠিক আছে। এবার সরল করি, দেখো 9 বিয়োগ 2 বিয়োগ 1, এখানে আমি সরলটা করে দিচ্ছি, বুঝতে পারলে। তাহলে সমান, এটা একটু বড় করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, তাহলে 9 বিয়োগ 2 মানে 9 থেকে 2 বিয়োগ করলে হয় 7, 7 বিয়োগ 1, ঠিক আছে, বিয়োগ 1 আছে, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 6, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো সমান 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3 বিয়োগ 2 সমান 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। এবার এখানে দেখো 10 বিয়োগ 5, 5 হবে, প্রথম বিয়োগটা আগে করব, তারপরে বিয়োগটা পরে করব, ঠিক আছে। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 5 বিয়োগ 3 সমান 2, ঠিক আছে। 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2, 2 বিয়োগ 1 সমান হচ্ছে 1। তাহলে 11 থেকে 3, এটা একটু আলাদাভাবে করতে হবে, তাহলে 11 বিয়োগ 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে হয় 9, ঠিক আছে। এভাবে সরলগুলো তোমরা করে নেবে। এরপর একটু ছোটো করে দিই, এরপর দেখো বলেছে 3-এর দাগের অঙ্কটি বলেছে যে খেলার মাঠে আমরা বন্ধুরা 4টি সারিতে দাঁড়িয়েছি, প্রথম সারিতে 5 জন ছেলেমেয়ে দাঁড়িয়েছি, প্রত্যেক সারি থেকে 2 জন করে ছেলেমেয়ে অন্য জায়গায় চলে গেল, তাহলে এখন ড্যাশ জন ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো প্রথম কাজ কি হবে, চলে যাওয়ার পর প্রতি সারিতে আমরা দাঁড়িয়ে আছি কতজন সেটা বের করব। তাহলে দেখো 5 জন প্রতি সারিতে আমরা ছিলাম,
দুজন প্রত্যেক সারি থেকে চলে গেল, তাহলে 5 থেকে 2 বিয়োগ হয়ে গেলে 3 জন করে এখন প্রত্যেক সারিতে আছি, এখন প্রত্যেক সারিতে 3 জন করে আছি। এবার দ্বিতীয় কাজ হচ্ছে এখন কটা সারি, এখানে বলেছিল অঙ্কেতে 4টি সারি, তাই 4টি সারিতে মোট দাঁড়িয়ে আছে কত, তাহলে দেখো যেহেতু সারির সংখ্যা 4 আর প্রত্যেক সারিতে দাঁড়িয়ে আছে 3 জন করে, তাহলে 4 গুণিত 3 করলে তোমার কত পাওয়া যাচ্ছে 12, তাহলে 12 জন হচ্ছে তোমার এখন আমরা দাঁড়িয়ে আছি 4টি সারিতে। ঠিক আছে, তাহলে গণিতের ভাষায় কীভাবে লিখব, প্রথমে প্রত্যেক সারিতে কতজন করে দাঁড়িয়ে আছি সেটা বের করব। তাহলে 5 বিয়োগ 2 এটা হচ্ছে প্রত্যেক সারিতে এখন দাঁড়িয়ে আছে 3 জন করে, আর সারির সংখ্যা কত 4, তাহলে 5 বিয়োগ 2 গুণিত 4, তাহলে 3 গুণিত 4 সমান 12 জন। গণিতের ভাষায় আমরা এভাবে করব, মানে সরল লিখে এভাবে ব্র্যাকেট দিয়ে, হাতে কলমে কাঠিতে এটা তোমরা দেখে নেবে। তারপরে এই সলগুলো আছে, সলগুলো ঝটঝট করে নেবে। দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ, বন্ধনীর কাজ আগেতে হয়, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, বাইরেতে আবার গণিত 2 এ দেওয়া আছে, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4। এখানেতে 32 থেকে 4 বিয়োগ করলে হয় 28, তাই তো 4 হ্যাঁ 28 গণিত 3, 28 আর 3 গুণ করলে দেখবে 3 আসতে কত 24, 4 হাতে 2, 3 6 7 8, সরি 8 হবে এটা, তাহলে 3 24 4 2 2 3 6 6 7 8 84 হচ্ছে উত্তর। তারপরটা দেখো বলেছে প্রথমটা ব্র্যাকেটের ভেতরে কী আছে যোগ আছে, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় 10, 10 গুণিত 4, তাহলে 10 আর 4 যোগ করলে হয় 40, গুণ করলে হয় 40। তাহলে এখানে আবার 7 আর 2 যোগ করলে হয় 9, 9 গুণিত 2, 9 দুগুণে কত 18। তাহলে সলগুলো হয়ে গেল। আগে তোমরা সলগুলো করবার চেষ্টা করবে, তারপরে একদমই যদি না পারো তখন ভিডিওটা দেখে সমাধান করবে। ঠিক আছে, আগে নিজেরা চেষ্টা করবে। তারপরে এই অঙ্কগুলো দেখে নেবে একটু, বেশি কিছু শক্ত নেই, যেগুলো শক্ত মনে হচ্ছে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আর 5 দেখাটা কী বলেছে দেখো, রেহানা বাজারে আম বিক্রি করে, সে 3 ঝুড়ি আম নিয়ে গেছে, প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে 24টি করে আম আছে। 24টি করে মানে কি, প্রথম ঝুড়িতেও 24টা, দ্বিতীয় ঝুড়িতেও 24টা, এটা ভালোভাবে মনে রাখবে। প্রথম ঝুড়িতে মোট 24টি নয়, প্রথম ঝুড়িতেও 24টা আছে, করে কথাটার মানে কি যে প্রতি ঝুড়িতে 24টা আছে, তাহলে প্রথম ঝুড়িতেও 24, দ্বিতীয় ঝুড়িতেও 24 এবং তৃতীয় ঝুড়িতে 25টা আম আছে। তাহলে প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে মোট কটি আম আছে, দেখো প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে এক একটা ঝুড়িতে যেহেতু 24টি করে, তাহলে মোট 2টি ঝুড়ি এরকম, তাহলে 24 গুণিত 2, 24 2 48, 48টি আম আছে প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে মোট। এবার তৃতীয় ঝুড়িতে মোট আম আছে কটি, তৃতীয় ঝুড়িতে 25টি আম আছে, তাহলে তৃতীয় আচ্ছা 3টি বলেছে, 3টি ঝুড়িতে মোট তাহলে কত আম আছে 48 যুক্ত তৃতীয় ঝুড়িতে কত 25, তাহলে 48 আর 25 যোগ করে দাও, 7 5 12 8 13 3 আর দেখছে 1 10 4 2 6 1 7, 73টি আম আছে। তাহলে গণিতের ভাষায় মোট আম আছে, তাহলে কীভাবে লিখবো, এই যে 24 গুণিত 2 যুক্ত 25। ঠিক আছে, 24 আর 2 গুণ করে 48 পেলাম, 48 যুক্ত এখানে 25, বোঝা গেল। 48 আর 25 যোগ করলে কত হলো 73 পাওয়া গেল। ঠিক আছে, এভাবে তোমরা সমাধানগুলো করবে। এবার 6 অঙ্কটা কী আছে দেখো, 6টি বলেছে তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে, তাহলে কটা বাক্স তোমরা কিনেছো 3টি, তাহলে প্রতি বাক্সে 5টি করে, তাহলে মোট সন্দেশের সংখ্যা কত হবে 5 গুণিত 3 15টি, সেখান থেকে 2টি দিয়ে দিয়েছো, তাহলে 15 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে কতগুলো সন্দেশ তোমার কাছে রইলো 15 থেকে 2 বিয়োগ করলে হয় তোমার 13, সেটা চলে আসবে। তাহলে দেখো 3টি বাক্সে মোট কটি সন্দেশ আছে সেটা আগে বের করে নেবো। তাহলে যেহেতু বাক্সের সংখ্যা 3 আর প্রতি বাক্সের সন্দেশ আছে 5টি করে, তাহলে 5 গুণিত 3, 5 3 কত 15, তাহলে 3টি বাক্সে মোট 15টি সন্দেশ আছে। ভাইকে 2টি দেওয়ার পর তাহলে আমার কাছে পড়ে থাকবে 15 থেকে 2টি দিয়ে দিয়েছি, তাহলে 15 থেকে 2 বিয়োগ হয়ে গেল 13টি সন্দেশ। আর গণিতের ভাষায় তাহলে কীভাবে লিখবো 5 গুণিত 3, এটা তোমরা 3 গুণিত 5ও লিখতে পারতে, অসুবিধা থাকেনি, বিয়োগ এখানে কি 2টি দিয়ে দিয়েছি, তাহলে 15 বিয়োগ 2 সমান 13। ঠিক আছে, 13 এটা। এবার এই সলগুলো করে নাও। দেখো কয়ের দাগার আমি ডান দিকে করে দিচ্ছি, কয়ের দাগার সলটা কী আছে বলো, 9 গুণিত 5 যুক্ত 7, তাহলে প্রথমে গুণের কাজ আগে হবে, তারপরে যোগের কাজ, এটা মনে রাখবে। ব্র্যাকেট যখন থাকবে না তখন আমি লিখে দিচ্ছি পাশেতে, দাঁড়াও 1 মিনিট।
এই অঙ্কটা করবার আগে আমি কয়েকটা সূত্র বা বলতে পারো একটা নিয়ম সরল অঙ্ক করার ক্ষেত্রে সেটা আমি পুরোটা লিখে দিচ্ছি, দেখে নাও। দেখো ভালোভাবে বুঝবে, ঠিক আছে। সরল অঙ্কের নিয়মকে বলা হয় বদমাস নিয়ম, বদমাস, BODMAS, ঠিক আছে। এই BODMAS এর পুরো কথা আছে। বি ফর হয় ব্র্যাকেট, ঠিক আছে। ব্র্যাকেট তোমার মানে হলো, ব্র্যাকেট মানে হলো বন্ধনী, ব্র্যাকেট মানে কি বন্ধনী, ঠিক আছে। প্রথম বন্ধনীর আগে আর একটা বন্ধনী থাকে, দুটো সংখ্যা আছে তার মাথাতে এরকম যদি একটা থাকে এটাকে বলা হয় রেখা বন্ধনী, এটা রেখা বন্ধনী। তারপরে হচ্ছে এরকম প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে। তৃতীয় বন্ধনী হচ্ছে তোমার এভাবে। প্রথমে অঙ্কগুলো শুরু করবার আগে এভাবে একটা শুরু করবে, আর অঙ্কগুলো লিখবার শেষে, সংখ্যাগুলো লিখবার শেষে এরকম একটা দিয়ে বন্ধ করে দেবে। এটা হচ্ছে তোমার রেখা বন্ধনী, এটা রেখা বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে তোমার তৃতীয় বন্ধনী। চতুর্থ বন্ধনী বলে কিছু নেই। তাহলে বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী হয়ে গেল। তাহলে প্রথমে সরল অঙ্কের ক্ষেত্রে ব্র্যাকেটের কাজ হয়, এবং ব্র্যাকেটগুলোর মধ্যে আবার যদি রেখা বন্ধনী প্রথমে থাকে আগে রেখা বন্ধনী কাজ করব, তারপরে যদি প্রথম বন্ধনী থাকে তারপরে প্রথম বন্ধনী কাজ করব, প্রথম বন্ধনীর পর দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, আর দ্বিতীয় বন্ধনীর পর তৃতীয় বন্ধনী কাজ হবে, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট হয়ে গেল। এবার ও মানে হলো অর্ডার বা অফ, অফ মানে হলো এর, মানে কি এর বলতে এটা গুণ বোঝায়, কি বোঝায় গুণ, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটের পর এর গুণ মানে কাজটা হয় যদি এরকম দেওয়া থাকে যে 7 এর 5, 7 এর 5 মানে 7 গুণিত 5, বোঝা গেল। যদি এরকম থাকতো যে 7 এর 5 বিয়োগ তোমার হচ্ছে 9, এরকম যদি থাকতো তাহলে প্রথমে এর কাজ আগে করে নেব, 7 গুণিত 5 বিয়োগ 9, তাহলে 7 আর 5 কত 12, সরি এটা তো গুণ আছে, তাহলে 5 সাথে কত 35 হবে, 5 সাথে কত 35, 35 বিয়োগ 9, তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে তোমার 5 9 15, 6 1 2 পাওয়া যাচ্ছে, ঠিক আছে 26। আর যদি এরকম থাকে যে প্রথমে তোমার ধরে নাও 10 আছে, 10 তারপরে ভাগ আছে, ভাগ দেওয়া আছে তোমার 2 এর 5, তাহলে প্রথমে আমরা জানি যে এর কাজ আগে হয় তারপরে ভাগ আসে, প্রথমে ব্র্যাকেটের কাজ হবে মানে বন্ধনী কাজ, তারপরে এর কাজ, ঠিক আছে। তাহলে এর কাজটা আগে করে নেব, তাহলে 10 ভাজিত, এবার দেখো 2 এর 5 মানে কি 2 গুণিত 5, তাহলে তোমরা একবার 2 গুণিত 5 লিখতে পারো, কিন্তু এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, কারণ যদি আমি এভাবে লিখে দিই 2 গুণিত 5 তখন তাহলে তোমরা বলবে যে এটা তো ভাগের কাজটা তাহলে আগে হবে, কারণ গুণের কাজ তো আগে হবে না, কিন্তু গুণটা এসেছে এর থেকে, তাহলে এর কাজটা তো আগে হবে, সেজন্য এটা ব্র্যাকেটের মধ্যে তোমরা রাখবে, বা ডাইরেক্ট তোমরা এখানে 2 গুণিত 5 এগুলো না লিখে 2 আর 5 গুণ করে দেবে, ঠিক আছে। তাহলে 2 আর 5 যদি গুণ করে দিই, 5 দিয়ে কত 10, তাহলে 10কে 10 দিয়ে ভাগ করলে হয় 1, ঠিক আছে। প্রথমেই ভাগটা করা চলবে না, কারণ এর কাজ আগে হয়, ঠিক আছে। তাহলে এইগুলি তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম। তারপরে দেখো তাহলে ও বলতে অফ হলো, তাহলে ও বলতে গুণ বোঝায়, অফ মানে এর। তারপর ডি হচ্ছে ডিভিশন, ডি হলো ডিভিশন মানে হলো ভাগ, তারপরে ভাগের কাজ প্রথমে বন্ধনীর কাজ, তারপরে গুণের কাজ মানে অফ, তারপরে ভাগ। এই গুণ বলতে কি অফ মানে এর কাজ হয়, তারপরে ডিভিশন মানে ভাগ, তারপরে এম বলতে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এটা ওএন। তাহলে মাল্টিপ্লিকেশন মানে হলো তোমার গুণ, ঠিক আছে। এটা ভাগ বলতে এরকম একটা চিহ্ন তোমরা নিশ্চয়ই জানো, ভাগ চিহ্ন। গুণ বলতে গুণ চিহ্ন। তারপরে অ্যাডিশান বলতে
এ, এ ফুল ফর্ম হচ্ছে অ্যাডিশান, মানে যোগ, ঠিক আছে। যোগ বলতে তোমরা জানো এরকম একটা সাইন। তারপরে কি, এস বলতে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে হলো তোমার বিয়োগ, কি বিয়োগ, ঠিক আছে, বিয়োগ সাইনটা এটা। তাহলে প্রথমে কি বন্ধনীর কাজ, এটা ভালোভাবে মনে রাখবে। বদমাস নিয়ম হচ্ছে তোমার সরলের ক্ষেত্রে, সরল অঙ্কগুলো করবার সময় এই বদমাস নিয়মটা তোমার দেওয়া আছে। এখন তো ছোটো ছোটো সরল আছে, অত কিছু জানবার দরকার নেই, তবুও এখন থেকে জেনে রাখলে এটা তোমরা 5, 6, 7, 8, 9, 10 এই অঙ্কগুলো যখন আসবে তোমরা পেরে যাবে, সহজেই করতে পারবে। 6 থেকেই বড় বড় সরল দেওয়া থাকবে, তখন এই বদমাস নিয়মটা দেওয়া থাকবে 6-এ, ঠিক আছে। তাহলে দেখো বদমাস নিয়মের প্রথমে বি মানে হলো ব্র্যাকেট, ব্র্যাকেট 4 ধরনের, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তারপরে ও বলতে অফ মানে এর, এর কথাটা কোথাও লেখা থাকলে জানবো এখানে গুণ করতে হবে, কিন্তু ভাগের আগেতেও ওই এর কাজটা আগে করতে হয়, মানে গুণটা করে নিতে হবে। কিন্তু সাধারণভাবে যদি গুণ দেওয়া থাকে তখন ভাগের কাজটা আগে করে নেব, তারপরে গুণটা করব, ঠিক আছে। তাহলে চিহ্ন দিয়ে, গুণ চিহ্ন যদি দেওয়া থাকে আর ভাগ চিহ্ন যদি দেওয়া থাকে, সেখানে ভাগের কাজটা আগে হবে, তারপরে গুণের কাজটা হবে। কিন্তু যদি ভাগ চিহ্নটা দেওয়া থাকে আর যদি এর কথাটা লেখা থাকে, এর, এর কথাটি যদি লেখা থাকে তখন এর কাজ আগে করব, মানে তখন সেক্ষেত্রে গুণটা আগে করে নেব সেই দুটো সংখ্যার মধ্যে যার এর দেওয়া থাকবে, তারপরে ভাগটা করব, ঠিক আছে। তাহলে ও বলতে এর বোঝালো, ডি বলতে ডিভিশন মানে তারপরে ভাগের কাজ হবে, এম বলতে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ তারপরে হবে, ভাগের পর গুণ, তারপরে এ বলতে অ্যাডিশন মানে যোগের কাজ তারপরে হবে, তাহলে ভাগ গুণ যোগ, তারপরে শেষে হবে বিয়োগ, বিয়োগ বলতে সাবট্রাকশন, এস, ঠিক আছে। তাহলে যদি ব্র্যাকেট না দেওয়া থাকে বা এর যদি না থাকে, তাহলে বন্ধনী বা এর কাজ না থাকলে তাহলে এভাবে কাজগুলো করবে। দেখো, না থাকলে প্রথমে ভাগ হবে, তারপরে গুণ হবে, তারপরে যোগ হবে, তারপরে বিয়োগ হবে। তোমরা সাধারণত এই প্রথম বন্ধনীটা এখন তোমাদের আসবে, আর এখানে ভাগ গুণ যোগ বিয়োগ এইগুলো আসবে, আর মাঝখানে এইগুলো এর বা আরও যে বন্ধনীগুলো আছে সেগুলো এখন আসবে না, ঠিক আছে। তাই তোমরা শুধু এটা মনে রাখবে যে বন্ধনী বা এর কাজ না থাকলে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এদের কাজগুলো হবে। বুঝতে পারলে? তাহলে এই বদমাস নিয়মটা কিন্তু আমি এখানে বলে দিলাম, তো এটা ভালোভাবে মনে রাখবে, এটা পরে তোমাদের কাজে লাগবে, সরল অঙ্ক করবার সময়ই কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এবার অঙ্ক শুরু করা যাক, চলো। এই বদমাস নিয়মটা তোমরা খাতায় লিখে নেবে, কোন একটা খাতায় লিখে নেবে, ডায়েরি থাকলে সে ডায়েরিতে লিখে নেবে, তাহলে মুখস্থ করতে তোমাদের সুবিধা হবে, বুঝতে পারলে। এরপর সরলগুলো তাহলে আমি এখানে করে দিচ্ছি, এখানে তো আমি সরলগুলো করে দিচ্ছি। দেখো কয়ের দাগাটা কী দেওয়া আছে, বলে আছে 9 × 5 + 7। তাহলে প্রথমে কি আমরা জানি, প্রথমে দেখো কী কী সাইন দেওয়া আছে, গুণ আর যোগ। এখানে ডান দিকে দেখো, তাহলে প্রথমে গুণ আর যোগের মধ্যে কোন কাজটা আগে, আগে গুণেরটা হবে, তারপরে যোগেরটা। তাহলে গুণটা যদি আগে হয়, 9 আর 5 গুণ করলে কত হবে, 5 9 কত 45, 45 যুক্ত কত 7, 45 আর 7 যোগ করলে কত হবে, 52 হবে, ঠিক আছে। তাহলে কয়েরটা হয়ে গেল। এবার ক্ষয়েরটা করো। ক্ষয়েরটা কি বলেছে যে 21 × 3 - 6। তাহলে প্রথমে গুণের কাজ আগে হয় না বিয়োগের কাজ, তাহলে ভাগ গুণ যোগ বিয়োগ, তার মানে গুণের কাজ আগে, তারপরে শেষেতে বিয়োগ। তাহলে গুণের কাজটা যদি আগে হয় তাহলে 3 1 কত 3, 3 2 6, 63 থেকে 6 বিয়োগ করলে তাহলে কত হবে, 6 × 13, 7, তাই তো, 7 1 5 57 হচ্ছে উত্তর, বুঝতে পারছো। এবার গয়েরটা কী আছে দেখো, গয়েরটা দেওয়া আছে 15 × 3 - 6। তাহলে 15 আর 3 গুণ করলে কত হবে, 3 15 কত 45, 45 - 6, তাহলে 6 × 15, 9 1 3 39, ঠিক আছে। এবার এটা ঘ হবে, তাহলে ঘয়ের দাগাটা কী আছে দেখো, ঘয়েরটা বলেছে 25 × 2 + 7। 25 2 কত, 25 2 হচ্ছে 50, সরি তোমার তাহলে 25 দিয়ে কত, গুণটা আগে করে নিলে 25 দিয়ে 50 যুক্ত 7, 50 আর 7 যোগ করলে হয় 57, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা
করবে। তারপর দেখো, আশা করি বুঝতে পারলে সরল অঙ্কের নিয়মটা এবং সরলগুলো কিভাবে করতে হলো। ঠিক আছে, তারপরে আরও সরল দিয়েছে দেখো কিছু, যেমন 7 অঙ্কটা কি বলেছে যে আজ আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো, 15 জন মিলে এই খেলা খেলছি। 6টি চেয়ার গোল করে রাখা হয়েছে এবং প্রত্যেক চেয়ারে 2 জন করে বসতে পারি। মিউজিক শুরু হলো, কিছুক্ষণ পর মিউজিক শেষ হলো এবং আমরা চেয়ারে বসতে পারলাম না। আমরা কতজন চেয়ারে বসতে পারলাম না সেটা জিজ্ঞাসা করছে। তাহলে একটি চেয়ারে বসে দিয়ে 2 জন, তাহলে 6টি চেয়ারে বসবে, 6 গুণিত 2 মানে 12 জন। তাহলে দাঁড়িয়ে আছি 15 জন খেলা শুরু করেছিল, তাহলে 12 জন আমরা বসেছি, তাহলে দাঁড়িয়ে আছে কতজন? 15 থেকে 12 বিয়োগ মানে 3 জন। তাহলে গণিতের ভাষা কীভাবে সমস্যাটা হবে যে 15 বিয়োগ 6, 15 বিয়োগ 6 কেন করা হলো? কারণ 15 বিয়োগ 6 গুণিত 2 মানে কি 6টি চেয়ার আছে, প্রত্যেক চেয়ারে 2 জন করে বসতে পারছি, তাহলে কতজন বসতে পারছি? 6 গুণিত 2, যেহেতু গুণের কাজ আগে সেজন্য 15 থেকে 12 বিয়োগ করলে হয় 3। ঠিক আছে, এবার আরেকটা কি বলেছে, মিতার কাছে 13টি লজেন্স আছে, সেখান থেকে মিতা 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল, তার কাছে কতগুলি লজেন্স পড়ে রইল? তাহলে মিতা 3 বন্ধুকে মোট দিল কটি? তা দেখে নাও, 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল, তাহলে 3 বন্ধুকে মোট দিল 3 গুণিত 3, 3 3 9, 9টি লজেন্স দিল। মিতার কাছে পড়ে রইল কয়টি? তাহলে মিতার কাছে ছিল কটি? 13টি। 13টি থেকে 9টি দিয়ে দিয়েছে, তাহলে 9 × 13 4, তাই তো? তাহলে 4টি লজেন্স পড়ে রইল। তাহলে দেখো, ছিল মিতার কাছে 13টি, সে 3টি বন্ধুকে 3টি করে লজেন্স দিয়েছে, তাহলে 13 বিয়োগ 3 3 9, তাহলে 13 থেকে 9 বাদ গেলে হয় 4। বুঝতে পারলে? এভাবে করবে। এবার 9 দাগার অঙ্কটা কি বলেছে দেখো, আমি 5টি খেলনা গাড়িতে চাকা লাগাবো, আমার কাছে 23টা চাকা আছে, প্রতি গাড়িতে 4টি করে চাকা লাগালাম, তাহলে গাড়িতে চাকা লাগানোর পরে কতগুলি চাকা পড়ে রইল হিসাব করি। তাহলে 5টি খেলনা গাড়ি আছে আর 23টা চাকা আছে, প্রত্যেক গাড়িতে 4টি করে লাগাচ্ছি, তাহলে একটি গাড়িতে চাকা লাগালাম 4টি, তাহলে 5টি গাড়িতে চাকা লাগাবো, 5 গুণিত 4 মানে 20টি। ঠিক আছে, গাড়িতে চাকা লাগানোর পর চাকা পড়ে রইল 23টি চাকা, আমার কাছে ছিল 23টা ছিল, গাড়িতে লাগিয়েছি 20টা, তাহলে 3টি পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে গণিতের ভাষার কীভাবে হবে? গণিতের ভাষার সমাধানটা হবে বড় থেকে সবসময় ছোট বিয়োগ করতে হয়। তাহলে বড় বলতে কি, এখানে মোট চাকার সংখ্যাটা প্রথমে বসাবো, তাহলে 23 থেকে বাদ যাচ্ছে কটি চাকা লাগিয়ে দিয়েছি? 5টা গাড়িতে 4টি করে চাকা, তাহলে 23 বিয়োগ 5 3 কত, 5 4 কত 20, তাহলে 3টি চাকা পড়ে রইবে। তাহলে সরলগুলো এবার করে ফেলো। কয়ের সরলটা কি আছে পড়ো, দেখো 10 বিয়োগ 4 গুণিত 2 আছে, আমরা জানি গুণের কাজ আগে হয়, বিয়োগের কাজ পরে হয়। তাহলে 10 বিয়োগ যেমন আছে লিখবো, যেখানে গুণ আছে সেইখানে গুণটা করব। 4 দুগুণে কত 8, আর 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2। এবং নিচে নিচে লিখে সমান দিয়ে দিয়ে করবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ক্ষয়েরটা কি বলেছে? ক্ষয়েরটা বলেছে 40 বিয়োগ 6 গুণিত 4, তাহলে 40 বিয়োগ 4 6 কত 24, তাহলে 40 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 4 10, 6 1, 2 এর আগে কত 3, 3 আর 1 4। ঠিক আছে, আর এটা গয়েরটা কি বলেছে? 60 যুক্ত 2 গুণিত 5, তাহলে দেখো 60 যুক্ত যেমন আছে, যোগ আর গুণের মধ্যে গুণের কাজটা আগে হবে, এটা 5। ঠিক আছে, তাহলে 5 দুগুণে কত 10, 70। ঠিক আছে, এবার ঘয়েরটা কি বলেছে দেখো, ঘয়েরটা বলেছে 50 বিয়োগ 8 গুণিত 3, তাহলে 50 বিয়োগ 3 আসতে কত 24, তাহলে 6 আর দেখছি 1 10, 2 এর কত 3 3 4 5 26। ঘরের ওয়ারটা কী বলেছে? ঘরেরটা হয়ে গেল। এবার ওয়ারটা কী বলেছে যে 38 যুক্ত 5 গুণিত 3, তাহলে প্রথমে গুণের কাজটা করে নেব। 38 যুক্ত 5 3 কত 15, 7 5 12 8 5 13 3 1, 3 1 4 1 5। ঠিক আছে, তাহলে হলো এটা। এবার চয়েরটা কী বলেছে দেখো, চয়েরটা বলেছে 22, ডান দিকে লিখছি 22 যুক্ত 8 গুণিত 2, তাহলে 22 যুক্ত 8 দুগুণে কত 16। ঠিক আছে, 22 আর 16 যোগ করলে কত হবে? যে 6 2 7 8, 2 এর 1 3 38। ঠিক আছে,
তাহলে সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ ও যোগ বিয়োগের মধ্যে ড্যাশ এর কাজ সর্বদা আগে হবে। তাহলে প্রথম বন্ধনী না থাকলে গুণের কাজ আগে হবে যোগ বিয়োগের আগে। এটা গুণ তাহলে লিখবে, গুণের কাজ সর্বদা আগে হবে। আশা করি বুঝতে পারলে অঙ্কগুলি। এরপরে 9 অঙ্কটা কী আছে দেখো। 9টি বলেছে সুধা 12টি রং পেন্সিল স্কুলে নিয়ে গেল, কিন্তু বাড়ি ফিরে দেখলো 2টি রং পেন্সিল হারিয়ে গেছে। বাকি রং পেন্সিলগুলো সুধা ও তার ভাই সমান ভাগে ভাগ করে নিল। সুধার কাছে কতগুলি রং পেন্সিল থাকলো? তাহলে প্রথম কাজ কি, বাকি রং পেন্সিল কতগুলি আছে সেইগুলো বের করে নেওয়া। তাহলে 12টি রং পেন্সিল সে নিয়ে গিয়েছিল, কিন্তু 2টি রং পেন্সিল হারিয়ে গেছে। তাহলে এখন তার কাছে কটি আছে? 12 বিয়োগ 2 মানে 10টি। এবার 10টি রং পেন্সিল তারা দুজনের মধ্যে ভাগ করেছে, সুধা এবং তার ভাই দুজনে ভাগ করেছে। মানে অঙ্কের মধ্যেই বলে দিয়েছে যে তারা দুজনে ভাগ করেছে, মানে 2 দিয়ে ভাগ করেছে। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 2 10, সেন প্রত্যেকে 5টি করে তোমার রং পেন্সিল নেবে। তাহলে গণিতের ভাষা কীভাবে লিখব? প্রথমে তো 12টি রং পেন্সিল ছিল, 2টি তো হারিয়ে গেল। তাহলে 12 বিয়োগ 2, এখানে যদি ব্যাকেটটা না দিতাম তাহলে 2 আর 2 এর আগে ভাগটা বোঝাতো। দেখো 12 বিয়োগ 2 ভাজিত 2 এরকম লেখা আছে। তো যদি আমি 12 বিয়োগ 2টার ব্যাকেট না দিই তাহলে প্রথমে ভাগের কাজ হয়, কারণ বিয়োগের আগে ভাগটা করে নিতে হয়। তাহলে ভাগটা যদি করি সেখানে কিন্তু উত্তরটা ভুল চলে আসবে। সেজন্য আগে কটা রং পেন্সিল আছে সেটা বের করে নেব। তাহলে সেই জন্য ব্যাকেট দিয়ে দিলাম, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে 12 বিয়োগ 2 মানে 12-র সাথে 2টার আগে বিয়োগ করে নেবে, তারপরে ভাগটা করবে। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে হয় 10টি রং পেন্সিল এখন তার কাছে আছে। আর দুজনে যেহেতু ভাগ করে নিয়েছে, 2 দিয়ে ভাগ করে দেওয়া হলো, তার মানে প্রত্যেকে পেল 5টি করে। ঠিক আছে? তাহলে ব্যাকেটের মানে যেখানে ব্যাকেট প্রয়োজন সেখানে ব্যাকেট দেবো অবশ্যই, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারে। তারপর 10-এর অঙ্কটা কি বলছে দেখো। 10টি বলেছে 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা আছে, কিন্তু 6 জন বাসে গেল। বাকিরা সমান 2 ভাগে 2টি নৌকায় উঠলো। তাহলে প্রতি নৌকায় কতজন উঠলো? তাহলে দেখো 24 জনের দল ছিল, নদীর ঘাটে 2টো নৌকা বাঁধা আছে, 6 জন বাসে চলে গেল। তাহলে প্রথমে কতজন পড়ে রইল? 6 জন বাসে চলে যাওয়ার পর কতজন পড়ে রইল সেটা আগে বের করে নেব। তাহলে 24 জন তো ছিল, কিন্তু 6 জন বাসে চলে গেল, তাহলে এটা মাইনাস হয়ে গেল, মানে বিয়োগ হয়ে গেল। কিন্তু এরপর এই বিয়োগটা করবার পর যতজন থাকবে তারা সমান 2 ভাগে ভাগ হয়ে গিয়ে নৌকায় উঠলো। তাহলে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে প্রতি নৌকায় কতজন করে উঠলো সেটা পেয়ে যাব। তাহলে 24 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে কত পাওয়া যাবে? এখানে 6 × 14, 8 18, তাই তো? আর 16 3 16 পাওয়া যাবে তো। 6 × 14 8 আর 1 10 18, ঠিকই তো আছে। তাহলে বিয়োগ এখানে ভাজিত কত? 6, সরি ভাজিত হচ্ছে 2। তাহলে 18 থেকে 2, 18-র সাথে 2 তুমি যদি ভাগ করো তাহলে কত? 9 পাবে। তাহলে প্রতি নৌকায় 9 জন করে উঠলো। এবার সরল করতে বলেছে। সরলের ক্ষেত্রে দেখো এখানে সরলের কয়েরটা কি বলেছে পাশেতে করে দিচ্ছি। কয়ের অঙ্কটি বলেছে যে 10 বিয়োগ 2 ভাজিত 2। তাহলে 10 আর 2 এর মধ্যে প্রথমে বিয়োগটা করে নেব। তাহলে 8 পাওয়া যাবে। 8 ভাজিত 2 4 পাওয়া যাবে। 4 দুগুণে 8, ঠিক আছে? এবার ক্ষয়েরটা কি বলেছে দেখো। ক্ষয়েরটা বলেছে 30 বিয়োগ 3 ভাজিত 3। 30 থেকে 3 বিয়োগ করলে দেখবে 27 পাচ্ছ। 27 ভাজিত 3, 3 9 27, তাহলে 9 পাওয়া যাচ্ছে। এবার গয়েরটা কি বলেছে? গয়েরটা বলেছে 42 বিয়োগ 6 ভাজিত 4। 42 থেকে 6 বাদ গেলে দেখবে এটা 36 পাচ্ছ। 36 ভাজিত 4, 4 9 36, তাহলে 9 পাওয়া যাচ্ছে। এবার ঘয়েরটা কি বলেছে? 53 বিয়োগ 8, এটা ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা প্রথম বন্ধনীর মধ্যে এইটা দেওয়া আছে। তাহলে 8 করে 13, এটা 5 পাওয়া যাবে। 8 করে 13 আর 9 10 11 12, 13 3 5 আর 1 যদি হয় এখানে 4, ঠিক আছে? 5 9 কত? 45। তাহলে এইগুলো হচ্ছে
সমাধান হয়ে গেল। এরপরে 11 অঙ্কটা কী আছে একটু পড়ে নেবে। এরপরে আবার এখানে সরলগুলো করে নেব। তাহলে দেখো কয়ের সরলটা কী দিয়েছে, কয়েরটা দিয়েছে 36 ভাজিত 6 বিযুক্ত 3। ঠিক আছে, প্রথমে ভাগের কাজ তারপরে বিয়োগের কাজ। যেহেতু এখানে ব্যাকেট দেওয়া নেই, যদি এখানে ব্যাকেট দেওয়া থাকতো যে 6 আর 3-এর কাজটা আগে হবে, তাহলে 6 আর 3-এর মধ্যে যদি ব্যাকেট থাকতো আগে বিয়োগটা করে নিয়ে তারপরে ভাগটা করতাম। কিন্তু এখানে ব্যাকেট নেই, তাহলে আগে ভাগের কাজ তারপরে বিয়োগের কাজ। তাহলে 6 6 36, 6 ভাজিত বিযুক্ত 3, তাহলে 3 পাওয়া যাবে। ক্ষয়েরটা কী বলেছে, ক্ষয়েরটা বলেছে 45 ভাজিত 3 যুক্ত 2, তাহলে 3 15 45, 15 আর 2 যোগ করলে হয় 17। ঠিক আছে, গয়েরটা কী বলেছে, হ্যাঁ গয়েরটা বলেছে যে 63 ভাজিত 7 বিয়োগ 4, 7 9 কত 63 বিয়োগ 4 5 পাওয়া যাবে। ঘয়েরটা কী বলেছে, ঘয়েরটা বলেছে 81 ভাজিত 9 যুক্ত 1, 9 9 কত 81, 9 যুক্ত 1 সমান 9 একে 10। সহজ সহজ অঙ্ক। ঠিক আছে, এগুলো করে ফেলবে, তারপরে দেখবে কি আছে। এবার 13 দাগের অঙ্কটা দেখো। ঝুড়িতে 10টি জাম আছে, ঝুড়ির 6টি জাম সমান 3 ভাগে ভাগ করে 1 ভাগ খেয়ে নিলাম। এখন ঝুড়িতে কতগুলো জাম রইল। তাহলে 10টি জাম আছে, ঝুড়ির 6টি জাম সমান 3 ভাগে ভাগ করে 1 ভাগ খেয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো 10টি জাম ছিল, 6টি জামকে সমান 3 ভাগে ভাগ করে খেয়ে নিলাম। তাহলে কটি জাম এখন পড়ে রইল, তাহলে 10 বিয়োগ এখানে 3 দুগুণে 6, মানে 2টি জাম খেয়েছিলাম, তাহলে 10টা জাম ছিল, 2টি জাম খেয়ে নিলাম, তাহলে পড়ে রইল 8টি। এখন ঝুড়িতে 8টি জাম রইল। এবার সরল এক কয়েকটা কী আছে দেখো, কয়েকটা বলেছে 12 বিয়োগ 10 ভাজিত 2। তাহলে আমরা জানি প্রথমে ভাগের কাজ তারপরে বিয়োগের কাজ। তাহলে 12 বিয়োগ যেমন আছে, এখানে ভাগটা আছে পরেতে, তাহলে প্রথমে 12 বিয়োগ আছে, সে 12 বিয়োগটা লিখতে হবে। প্রথমেই ভাগটা আমি করে দেবো না, কখনো এভাবে করতে পারবো না যে এইটা সমান প্রথমে তো আমার আগে দেখো আমি বলেছি প্রথমে ভাগের কাজ তারপরে বিয়োগের কাজ। তাহলে তোমরা এটা ভেবে বসো না যে প্রথমে ভাগের কাজ বলতে ভাগটা করে নিয়ে প্রথমেই অ্যান্সারটা বসিয়ে দেবো, যে 5 দুগুণে 10 হচ্ছে, তাহলে 5টা প্রথমে বসিয়ে দাও, তারপরে 12 আছে, তাহলে 12 কীভাবে বসাবো, এভাবে বসাবো যোগ চিহ্ন দিয়ে না বিয়োগ চিহ্ন দিয়ে, তাহলে বুঝতে পারবে না। এটা কিন্তু ভুল। প্রথমে 12 আছে, 12টা লিখলাম, তারপরে বিয়োগ চিহ্নটা দিলাম, তারপরে 10 আর 2-এর মধ্যে ভাগ আছে, ভাগফলটা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এটা হবে না। দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে, তারপরে দেখো তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে হয় 7। বোঝা গেল। এবার ক্ষয়েরটা কী আছে, 20 বিয়োগ 8 ভাজিত 4। তাহলে প্রথমে 20 বিয়োগ যেমন আছে দিলাম, এবার ভাগটা করে নেব। 4 দুগুণে কত 8, তাহলে 20 থেকে 2 বিয়োগ করলে হয় 18। তারপরে গয়েরটা কী বলেছে, গয়েরটা বলেছে 30 যুক্ত 10 ভাজিত 5। তাহলে প্রথমে ভাগের কাজটা আগে হবে, কিন্তু ভাগ যেখানে আছে সেইখানে ভাগফলটা বসাবো। তাহলে প্রথমে 30 আছে, যুক্ত চিহ্ন দিয়ে আছে, তারপরে ভাগফলটা বসালে 5 2 10, তাহলে 30 আর 2 যোগ করলে হয় 32। ঠিক আছে, এবার ঘয়েরটা কী বলেছে, ঘয়েরটা বলেছে যে 22 যুক্ত 12 ভাজিত 4। তাহলে 22 যুক্ত যেমন আছে দিলাম, এবার ভাগটা করব, 4 3 12। ঠিক আছে, তাহলে 22 আর 3 যোগ করলে হয় 25। তাহলে হয়ে গেল সবকটা সরল। ঠিক আছে, এরপরে 14 অঙ্কটা কী বলেছে দেখো। দীপু তার 4জন বন্ধুকে 2টি দলে সমান ভাগে ভাগ হয়ে যেতে বলল। একটি দলকে 8টি লজেন্স দিয়ে সমান ভাগে ভাগ করে নিতে বলল। ওই দলের প্রত্যেকে কতগুলো লজেন্স পাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে 4জন বন্ধু আছে, 2টি সমান দলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে প্রথম কাজ হবে 4 ভাজিত 2 সমান 2, তাহলে প্রতি দলে 2জন করে আছে। দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেককে লজেন্স দেওয়া হয়েছে, প্রত্যেককে একটি দলকে 8টি লজেন্স দেওয়া হয়েছে, দিয়ে সমান ভাগে ভাগ করে নিতে বলা হয়েছে। তাহলে একটি দলে কতজন আছে, 2জন আছে, তাহলে প্রত্যেকে কটা লজেন্স পাবে এক একটা দলে, তাহলে 8 ভাজিত 2 মানে 4টি করে লজেন্স পাবে প্রত্যেকে।
তাহলে গণিতের ভাষায় সমস্যাটাই কীভাবে হবে, এই যে 8টি লজেন্স দেওয়া হয়েছে এবং প্রতি দলে আছে 2জন করে, তাহলে 2টা কী করে পেলাম, 4জন বন্ধুকে 2টি দলে ভাগ করতে বলেছি, তাহলে এক একটা দলে কতজন করে, 4/2 মানে 2, সেই জন্য ব্র্যাকেটটা এখানে দেওয়া হয়েছে যে আগে এক একটি দলে কতজন করে আছে সেটা বের করে নেব, সেই জন্য বন্ধুর সংখ্যাকে কটা দলে ভাগ করে দিয়েছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হলো, মানে 4কে 2 দিয়ে ভাগ করে দেওয়া হলো। এবার এক একটি দলকে দেওয়া হয়েছে 8টি করে, তাহলে 8/2 এক একটা দলে কতজন করে আছে, 2জন করে, তাহলে 8/2 মানে এক একজন পাবে 4টি করে লজেন্স। ঠিক আছে, তা দীপু অন্য দলকে 10টি বিস্কুট দিল ও সমান ভাগে ভাগ করে নিতে বললো। তাহলে দেখো 10টি বিস্কুট দিয়েছে আর 4জন বন্ধুকে 2টি সমান দলে ভাগ হতে বলেছে, তাহলে 4/2, তাহলে ওই দলটাতে কতজন আছে, 2জন আছে, তাহলে প্রথমে ভাগের কাজটা মানে ব্র্যাকেটের ভিতরে ভাগটা আগে করে নিলাম, আর 10টা যেমন আছে এখানে, তাহলে কটা করে বিস্কুট নেবে তারা, এক একজন নেবে 5টি করে বিস্কুট। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপরে সলভ করতে বলেছে, দেখো কয়েকটা কি বলেছে, 20/8/2 মানে 8 আর ভাজিত 2টা ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে ওই ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে 20/8/2, তাহলে বদমাস নিয়মটা ওই জন্যই তোমাদেরকে আমি লিখিয়ে দিলাম যে ব্র্যাকেটের কাজ আগে হবে, সেজন্য 20 যেমন আছে লিখলাম, 8 আর 2 এর ভাগ করলে হয় 4, 4 5 20, তাহলে 5 হচ্ছে অ্যান্সার। এবার ক্ষয়েরটা কী বলেছে, ক্ষয়েরটা বলেছে 30/10/2, তাহলে 30/10 আর 2 ভাগ করলে হয় 5, তাহলে 5 6 30, তাহলে 6 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এখানে সলভগুলো এই দুটো হয়ে গেল। এরপর এখানে সলভগুলো দেখো, 36/6/3, তাহলে যদি ব্র্যাকেট না থাকে তখন কিভাবে করব, তাহলে এই কয়ের দেখাটা করে দিচ্ছি, দেখে নাও। তাহলে সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বাঁ দিক থেকে পরপর করতে হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে 36/6/3, তাহলে এইখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই, ব্র্যাকেট দেওয়া থাকলে সেই ভাগটা আগে করে নিতাম, কিন্তু ব্র্যাকেট নেই, তাহলে কি পরের ভাগটা আগে করব না প্রথমের ভাগটা আগে করব, সবসময় প্রথমের ভাগটা আগে করবে, মানে বাঁ দিক থেকে করে করে যাবে। তাহলে বাঁ দিক থেকে করে করে যাবে মানে কি, 36/6 এই ভাগটা আগে করব, তাহলে 6 6 36 হবে, ভাজিত 3 আছে, তাহলে কত পাওয়া যাবে, 3 2 6। ঠিক আছে, আবার তুমি যদি ডান দিক থেকে ভাগটা আগে করতে তাহলে দেখো কি হতো, 36/6/3, তাহলে তুমি মনে করছো যে না আমি 36টা লিখলাম, ভাগ চিহ্নটা দিলাম, এদের ভাগটা আগে করে নেব, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়, 8 ও 2 36, তাহলে দেখো কতটা চেঞ্জ এলো অ্যান্সারটা, ডান দিকের উত্তরটা এলো তোমার 18 আর বাঁ দিকের এই উত্তরটা এলো 12, তাহলে 18 আর 12 কতটা তোমার তফাৎ এলো অ্যান্সারটা, বুঝতে পারছো? একই উত্তর আসবে না, তোমরা যদি মনে করো যে পরের ভাগটা আগে করে নিলে একই অ্যান্সার আসতে পারে, তা নয়। তাহলে যখন দুটো ভাগ চিহ্ন দেওয়া থাকবে মানে 3টে সংখ্যার মধ্যে ভাগ করতে বলবে, তাহলে প্রথম ভাগটা আগে করে নেবে, মানে বাঁ দিক থেকে করে করে যাবে। ঠিক আছে, তাই এটা কিন্তু ভুল। এবার ক্ষয়েরটা কি বলেছে দেখো, ক্ষয়েরটা বলেছে যে 48/4/2, তাহলে বাঁ দিকের ভাগটা আগে করে নেব, তাহলে দেখো 4 1 4, 4 2 8, 12 4 48/2, তাহলে 12 6 2 12, 2 পাওয়া গেল, 6 পাওয়া গেল। ঠিক আছে, হয়ে গেল অ্যান্সারগুলো। এবার এখানে সলভগুলো তোমরা একটা একটা করে করবে, আমি করে দেখিয়ে দিচ্ছি, তবু তোমরা আগে করবে, তারপরে না পারলে আমাকে বলবে কমেন্টে, বা আমি সমাধান করে দিচ্ছি, সেই সমাধানগুলো দেখতে পারো। ঠিক আছে, দেখে দেখে করবে না কিন্তু, আগে বুঝে নেবে তারপরে করবে। তাহলে সরল একেরটা কি বলেছে দেখো, একেরটা বলেছে যে 43 + 6 + 8, তাহলে 43 আর 6 যোগ করলে কত হয়, 8 6 আর 3 9 আর 4 বিয়োগ 8 সমান 41। ঠিক আছে, দুয়েরটা কী বলেছে, দুয়েরটা বলেছে 68 - 5 - 12, তাহলে বিয়োগটা করলে কত, আগে ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে কি 63 - 12, তাহলে 1 5। ঠিক আছে,
তিনেরটা কী বলেছে? তিনেরটা বলেছে 1 2 3। এবার তিনেরটা বলেছে 44 বিয়োগ 8 বিয়োগ 10। তাহলে প্রথমের বিয়োগটা আগে করে নেবে, ঠিক আছে? তাহলে 8 করে 14, 6 আর 1 10 3 36 বিয়োগ 10 26, ঠিক আছে? এবার 4-এর অঙ্কটা কী বলেছে? 4-এরটা বলেছে 72 বিয়োগ 8 গণিত 6। তাহলে প্রথমে বিয়োগটা করে নাও। তাহলে 8 করে 12, 4 1 1 1 1 1 6 গণিত 6। তাহলে বিয়োগের কাজটা আগে করে নিলাম, যেটা এটা তোমার যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে ছিল। তাহলে কি এবার গুণটা করলে 4 6 কত? 24 4 হাতে দেখছে 2 2 2 2 6 6 36 36 37 38 384। এবার 5-এরটা কি? 5-এরটা দেখো 96 গণিত 2 বিয়োগ 22। তার 6 দুগুণে 12 2 1 9 দুগুণে 8 1 19 বিয়োগ 22। তাহলে বিয়োগটা করলে কত পাওয়া যাবে? 0 0 আর এখানে হচ্ছে তোমার 7, হ্যাঁ 0 7 আর 1 170, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবার আমি এগুলো ক্যান্সেল করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। তারপরে তোমরা আবার দেখো। তাহলে 5-এরটা হয়ে গেল। এবার 6-এরটা দেখো। 6-এরটা বলেছে 134 বিয়োগ 26 গণিত 3, ঠিক আছে? তাহলে প্রথমে গুণের কাজ আগে হয় না বিয়োগের কাজ আগে হয়? যখন ব্র্যাকেট থাকবে না প্রথমে গুণের কাজ আগে হয়। তাহলে 134 বিয়োগ যেমন আছে প্রথমটা লিখবো, তারপরে যেখানে গুণটা আছে সেখানে গুণটা করব। তাই 3 6 কত? 18 8 হাতে 1 10 3 দুগুণে 6 রেখে 7 78। তাহলে 78 যদি বিয়োগ করি 8 করে 14 6 হাতে 1 10 7 রেখে কত? 8 8 করে 13 5, ঠিক আছে? 56 হচ্ছে অ্যান্সার। তারপরে 7-এরটা কী বলেছে দেখো? 88 বিয়োগ 8 ভাজিত 8। 88 থেকে 8 বিয়োগ করলে প্রথমে ব্র্যাকেটের কাজ আগে হয়। যদি ব্র্যাকেট না থাকতো তাহলে আগে ভাগটা করে নিতাম, ঠিক আছে? 88 থেকে 8 বিয়োগ করলে হয় 80 80 ভাজিত 8। তাহলে কত হবে? 80 8 10 80, ঠিক আছে? এবার 8-এরটা কী বলেছে দেখো? 8-এরটা বলেছে 88 বিয়োগ 8 ভাজিত 8, যেটা আমি বলছিলাম এর আগের অঙ্কটা, যে ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটে করব, নাহলে ব্র্যাকেট না থাকলে আগে ভাগের কাজটা আগে করে নেব। তাহলে 88 বিয়োগ 8কে 8 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে। 88 থেকে 1 বিয়োগ করলে 87 হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে 9-এরটা কী আছে দেখো? 9-এরটা বলেছে যে 90 ভাজিত কত? 5 90 ভাজিত 5 যুক্ত 8, ঠিক আছে? 90 ভাজিত 5 যুক্ত 8। তাহলে ভাগের কাজ আগে হবে, যোগের কাজ পরে হবে। তাহলে 5 1 5 4 5 8 40 5 8 90 যুক্ত 8 আর 2 16 26। এবার 10-এরটা কী বলেছে দেখো? 10-এরটা বলেছে 10 যুক্ত 15 ভাজিত 5 সমান 10 যুক্ত 15 আর 5 ভাগ করলে 3, তাহলে 13 পাওয়া যাচ্ছে। 11-টা কী বলেছে? 11-টা বলেছে 64 ভাজিত 8 ভাজিত 8। প্রথমের ভাগটা আগে করবো। 28 64 8 ভাজিত 8 সমান 1, ঠিক আছে? এবার 12-টা কী বলেছে? 12-টা বলেছে 12 গুণিত 8 গুণিত 2। তাহলে প্রথমের গুণটা আগে করে নিতে পারো। গুণের ক্ষেত্রে তোমরা যে কোনো গুণ আগে করবে, ভাগের ক্ষেত্রে কিন্তু প্রথম ভাগটা আগে করতে হয়, ঠিক আছে? 12 8 কত? 96, তাই তো? গুণিত 2 6 দুগুণে কত? 12 2 1 9 দুগুণে 18 1 19, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ডিলিট করে দিচ্ছি। তারপরে 13 অঙ্কটা কী বলেছে দেখো? 13 অঙ্কটি বলেছে 25 গণিত 4 গণিত 3। তাহলে বলেছি গুণের ক্ষেত্রে তোমরা শেষের গুণটাও আগে করতে পারো, প্রথমের গুণটাও আগে করতে পারো, কিন্তু ভাগের ক্ষেত্রে প্রথম ভাগটা আগে করবে, তারপরে ভাগটা পরে করবে, ঠিক আছে? তাহলে 25 আর 4 গুণ করলে কত হয়? 4 100 গণিত 3 300। যদি আমি এই অঙ্কটাই শেষ থেকে করে আসি, তাহলে 25 গণিত 4 গণিত 3, তাহলে এখানে কি পাওয়া যাবে? 25
25 গুণিত 3 4 কত 12, শেষের গুণটা আগে করে নিচ্ছি। তাহলে 12 আর 25 গুণ করলে দেখো 5 12 কত 60 এর 0 হয় 6, 12 দিয়ে 24, 24 আর 6 হচ্ছে 30, একই উত্তর আসবে। ঠিক আছে, এবার 14 অঙ্কটা কী আছে দেখো। 14টা বলেছে 64 ভাজিত 16 ভাজিত 8। ঠিক আছে, তাহলে 64 ভাজিত, প্রথমে ব্যাকেটের কাজ আগে করব, সেজন্য 8 দুগুণে 16। যদি ব্যাকেটটা না থাকতো তাহলে কিন্তু প্রথম ভাগটা আগে করে নিতাম 64কে আর 16 দিয়ে। ঠিক আছে, তাহলে 64কে 2 দিয়ে ভাগ করলে দেখবে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 32। 15টা কী আছে দেখো, 15 অঙ্কটা বলেছে 27 বিয়োগ 8 বিয়োগ 1, 8 বিয়োগ 1টা ব্যাকেটের মধ্যে আছে, তাহলে 27 বিয়োগ যেমন আছে লিখলাম, ব্যাকেটের কাজটা আগে করব, তাহলে 8 বিয়োগ 1 বলতে 7, 27 থেকে 7 বাদ গেলে হয় 20। এবার 16 অঙ্কটা কী বলেছে দেখো, 16টা বলেছে 27 বিয়োগ 8, এবার প্রথমে ব্যাকেট আছে বিয়োগ 1, 27 থেকে 8 বিয়োগ করলে হয় তোমার 9 1 19 বিয়োগ 1 সমান 18 হচ্ছে অ্যান্সার। বুঝে গেল? এভাবে করে করে যাবে। তারপরে হলো, তাহলে ক্যান্সেল করে দিচ্ছি। এবার 17 অঙ্কটা কী বলেছে দেখো, 17 অঙ্কটা বলেছে 16 ভাজিত 4 ভাজিত 2, তাহলে দুটো ভাগ যখন পরপর থাকবে প্রথম ভাগটা আগে করে নেবে, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 ভাজিত 2 সমান 2। ঠিক আছে, 18 অঙ্কটা কী বলেছে দেখো, 18টা বলেছে 16, ওই একই অঙ্ক দিয়েছে কিন্তু ব্যাকেট দিয়ে দিয়েছে পরেরটার, তাহলে যেখানে ব্যাকেট থাকবে ব্যাকেটের কাজ আগে হবে, আগেরটায় ব্যাকেট থাকেনি বলে প্রথম ভাগটা আগে করলাম। ঠিক আছে, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা অ্যান্সার কী আসবে 8। তাহলে দেখো ব্যাকেট দেওয়ার জন্য অ্যান্সার চেঞ্জ হয়ে গেল। এবার 19এরটা কী বলেছে দেখো, 19এরটা বলেছে 15 বিয়োগ 16 যুক্ত 8, এই অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে কিন্তু 15 থেকে 16 বিয়োগ করা যাবে না, আবার 16-র সাথে 8 যোগ করাও যাবে না, কারণ একটা তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যার এক একটা চিহ্ন থাকে, কোনো সংখ্যার চিহ্ন যোগ হতে পারে বা কোনো সংখ্যার চিহ্ন বিয়োগ হতে পারে। এখানে 15-র আর যে যার চিহ্ন বাঁ দিকে থাকে। ঠিক আছে, যে কোনো সংখ্যার চিহ্ন হয় যোগ হবে নয়তো বিয়োগ হবে, আর যে যার চিহ্ন বাঁ দিকে থাকবে। সংখ্যাটা যদি সরে যায় এক জায়গা থেকে যদি অন্য জায়গায় যায়, সে তার চিহ্নকে নিয়েও সঙ্গে যাবে। ঠিক আছে, যেমন 15-র বাঁ দিকে, তাহলে বলবে যে 15-র বাঁ দিকে তো খালি আছে, তাহলে কী চিহ্ন আছে, যোগ না বিয়োগ? তাহলে দেখো যখন খালি থাকবে সেই জায়গাটা তোমরা যোগ ধরে নেবে, তাহলে 15-র চিহ্ন কী আছে, যোগ আছে। তাহলে তোমাদের প্রথমে কাজ হবে যোগের কাজ আগে করা, তারপরে বিয়োগের কাজ করা। তাহলে যাদের যাদের চিহ্ন যোগ আছে সেই সংখ্যাগুলো এক কাছে লিখবে। তাহলে দেখো 15-র চিহ্ন বাঁ দিকে কি যোগ আছে, তার মানে 15-র চিহ্ন হলো যোগ। 16-র চিহ্ন বাঁ দিকে কী আছে, বিয়োগ, তার মানে 16-র চিহ্ন হলো বিয়োগ। 8-এর চিহ্ন বাঁ দিকে কী আছে, যোগ, তার মানে 8-এর চিহ্ন হলো যোগ। তাহলে আমি বলেছি যেগুলোর চিহ্ন আগে যোগ সেগুলো এক কাছে করো, তার মানে 15টা লিখবে, বাঁ দিকে কিছু চিহ্ন দিলাম না মানে কি যোগ চিহ্নই বোঝাচ্ছে। আর 8টাকে তুমি 15-র কাছে নিয়ে আসো, তাহলে 8টা যখন আসবে সে তার চিহ্নটাকেও নিয়ে আসবে, তাহলে 8 এর চিহ্ন হচ্ছে যোগ, তাহলে 8টা যখন লিখবো তার বাঁদিকে যোগ চিহ্নই বসাবো। এবার দেখো এবার আর কি পড়ে রইলো, 16টা পড়ে রইলো, কিন্তু 16-র চিহ্ন কি বিয়োগ, সেই জন্য 16টা যেহেতু শেষে চলে গেল সে তার বিয়োগ চিহ্নটা নিয়ে শেষে চলে গেল। ঠিক আছে, এভাবে লিখলাম। তাহলে 15 আর 8 এদের যোগ চিহ্ন ছিল, এদের এক কাছে করলাম, 16-র বিয়োগ চিহ্ন ছিল সেটা শেষে রাখলাম। এবার যোগটা আগে করে নেব, 8 আর 15 যোগ করলে কত হবে, 23 হবে, তাই তো, বিয়োগ 16, তাহলে কত পাওয়া যাবে, 7 পাওয়া যাবে। ঠিক আছে, 7 হবে অ্যান্সার। বুঝতে পারলে? এরপর 20 দাগার উত্তরটা কী হবে দেখো, 20টা কী বলেছে যে 27 বিয়োগ 30 যুক্ত 5, এটাও একই অঙ্ক। যেহেতু 27 থেকে 30 বিয়োগ করা যাবে না, আর আমি 30-এর সাথে 5টাও যোগ করতে পারবো না, কারণ 30-এর হচ্ছে বিয়োগ চিহ্ন, 5-এর হচ্ছে যোগ চিহ্ন, বিয়োগ আর যোগ একসাথে কাজ হয় না। প্রথমে তাহলে যোগের কাজ আগে করে নেব, তাহলে যোগের কাজ আগে করার জন্য তাহলে 27 এর কাছে 5টা নিয়ে চলে আসো, কারণ 5-এর চিহ্নটা যোগ আছে, 27-এর চিহ্নটা যোগ আছে, বিয়োগ 30,
তাহলে এটা কত পাওয়া যাবে? 27 আর 5-এর যোগগুলো হয় 32, 32 বিয়োগ 30 বলতে বিয়োগফল হবে 2। ঠিক আছে? তাহলে এভাবে তোমরা সলভগুলো করে ফেলবে। আশা করি বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এর পরের ভিডিওতে আমি এই ক্যালেন্ডার তৈরি করি এই অঙ্কগুলির সমাধান করাবো। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। যদি কোনো অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যাদের এই অঙ্কগুলি প্রয়োজন বলে তোমার মনে হয় তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।